সম্মানিত বন্ধুগণ, আসসালামু আলাইকুম। দূরে কাছে দেশে অথবা দেশে বাইরে থেকে প্রিয় বন্ধুরা, ঠিক এই মুহূর্তে যেখান থেকে বাস্তব জীবনের গল্প শোনার জন্য আমার সাথে জয়েন করেছেন আমি আপন, আর যে আপন জীবনের গল্পের 1326তম পর্বে আপনাকে প্রতিদিনের মতো স্বাগতম জানাচ্ছি। বন্ধুরা, আজ আমি আপনাকে শোনাবো বরিশালের ভাই মোহাম্মদ সিয়াম আহমেদের জীবনের কলিজা কাঁপানো চরম কষ্টকর এক বাস্তব জীবন কাহিনী। বন্ধুরা, আজকের গল্পের টাইটেল 30 বছর বয়সী শিক্ষিকা প্রেমের ফাঁদে ফেলে বিয়ে করে নবম শ্রেণীর ছাত্রকে। এই গল্পটা বরিশালের প্রত্যন্ত এলাকার এক আলোচিত সমালোচিত আজ থেকে বহু বছর আগের এক প্রতারণামূলক ভয়ানক বাস্তব ঘটনা। বন্ধুরা, এই গল্প থেকে আমি জাস্ট আপনাকে এইটা বলতে পারি, যারা এটা বিশ্বাস করেন না যে পাপ বাপকেও ছাড়ে না, যারা এটা বিশ্বাস করেন না যে পাপ বাপকেও ছাড়ে না, তাদেরকে বলবো যে আজকে এই গল্পটা শোনেন। তবে আপনি নিশ্চিতভাবে বুঝবেন যে আপনি কোনো অপরাধ করলে সেই অপরাধের শাস্তি আপনি না পেলেও, আপনি কবরে যাওয়ার পরেও যদি পেয়ে থাকেন, দুনিয়াতে আপনার সন্তানাদি এটা ভোগ করে যাবে। এবং সিয়াম অনেক ছোট মানুষ, তার জীবনে অনেক বড় ভুল করে ফেলেছে, যার কারণে সে তার গল্পটা আমাকে লিখে পাঠিয়েছে এবং আমার কাছে এটা পরামর্শ চেয়েছে। তাই আপনাকে অনুরোধ করবো, আপনার গল্পটা শেষ পর্যন্ত শুনে বরিশালের ভাই সিয়ামকে আপনার মতো করে একটা পরামর্শ কমেন্ট বক্সে লিখবেন। ধন্যবাদ সবাইকে। সুপ্রিয় বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ সিয়াম হোসেন, আমার বাড়ি বরিশাল। বন্ধুরা, আমি আমার জীবনের গল্পটা শুরু করার শুরুতে আপনাদেরকে আমার পরিবারের সম্বন্ধে জানিয়ে রাখি। আমার পরিবারে আমি আছি, আমার বাবা আছে, মা আছে, রয়েছে আমার ছোট একটা ভাই সহ ছোট একটা বোন, রয়েছে আমার কাকা সহ দাদা দাদি। আমরা টোটাল 2 ভাই 1 বোন। আমাদের পরিবারটা বরিশাল শহর থেকে অনেক দূরের কোনো এক অজপাড়া গায়ে এক উচ্চবিত্ত পরিবার। আমার বাবা পেশায় একজন ব্যবসায়ী সহ আমার বাবা আমার এলাকাতে সম্পূর্ণ নামি দামি একজন মানুষ। এক কথায় আমার বাবা একজন প্রাক্তন চেয়ারম্যানও। সুবহান আলী চেয়ারম্যান বললে আমাদের এলাকার সমস্ত মানুষ আমার আব্বাকে এক নামে চিনে। আমার আব্বা সুবহান আলী চেয়ারম্যান হিসেবে আমাদের এলাকাতে অনেক বেশি পরিচিত একটা মানুষ। বাবার এই সুযোগ্য সন্তান হিসাবে আমিও ছোটোবেলায় আমার জীবনটা অনেক সুখে শান্তিতে আর ভালোবাসাই কাটাই। বাবার সাথে আমার মায়ের সম্পর্কটা খুবই ভালো ছিল। আমি শুনেছিলাম সেই যুগে নাকি আমার বাবা আমার মাকে ভালোবেসে বিয়ে করে, এবং বিয়ে করার পর থেকে আমার বাবা মা উভয় একে অপরকে এক অন্যরকমভাবে ভালোবেসে বেঁচে আছে। এমন করতে করতে এই পরিবারে আমি আস্তে আস্তে করে বড় হচ্ছিলাম। প্রায় অনেকটা বড় হয়ে যাওয়ার পরে আমার বাবা যেই স্কুলের সভাপতি, মানে প্রাইমারি স্কুল শেষ করার পরে আমি যে স্কুলে ভর্তি হই, আমার বাবা হচ্ছে সেই স্কুলের সভাপতি, ম্যানেজিং কমিটির সভাপতি আমার আব্বা। এবং আব্বা সভাপতি হওয়ার কারণে ওই স্কুলে উঠছি পরে সবাই আমাকে অনেক ভালোবাসে। স্কুলের শিক্ষক শিক্ষিকা থেকে শুরু করে প্রত্যেকে আমাকে এক অন্যরকম চোখে দেখে, এক অন্যরকম ভালো আমাকে বাসে। এমন করে সেই স্কুলে আমি সবসময় ভালো স্টুডেন্টই ছিলাম। সবসময় আমার রোল নাম্বার 1 থেকে 5-এর মধ্যে ছিল। 1 থেকে 5-এর মধ্যে আমার রোল নাম্বার ছিল এবং আমি পড়াশোনা করতাম, খুব ভালোভাবেই পড়াশোনা করতাম। এমন করে 1 দিন 2 দিন 3 দিন সময়গুলো পার হইতে আসে, কিন্তু আমার ভিতরে কখনোই না ওই জিনিসটা কাজ করতো না যে আমার আব্বা একজন প্রাক্তন চেয়ারম্যান এবং আমি যে স্কুলে পড়াশোনা করি সেই স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি আমার বাবা, এবং আমাদের স্কুলের সমস্ত শিক্ষক শিক্ষিকা থেকে শুরু করে প্রতিটা মানুষের মুখে আমার বাবার সুনাম। এই জিনিসগুলো শুনতে আমার ভালোই লাগতো, কিন্তু কখনো কোনো অহংকার কাজ করতো না। এই করতে করতে আমি যখন ক্লাস 8 থেকে ক্লাস 9-এ উঠি, তখন মোবাইল ফোনের প্রচলন বেরিয়েছে। মানে হাতে হাতে মোবাইল ফোন আছে, মানে সবাই মোবাইল ফোন ব্যবহার করে, তো সেই সময় মোবাইলে গেমস খেলা যায়। তো আমি আমার আব্বাকে বলেছি আমার একটা মোবাইল ফোন কিনে দাও। তা আব্বা আমাকে ফোন কিনে দেয় না। এবং একটা সময় অনেক জোরাজোরি করার পরে আব্বা তখন আমাকে দিল। তখন আমি মাত্র ক্লাস 8 থেকে ক্লাস 9-এ উঠেছি। ওই সময়টাতে আব্বা বলতেছিল যে এত কম সময়ে মোবাইল ফোন ব্যবহার করা ঠিক হবে না, কারণ ছোট বয়সে মোবাইল ব্যবহার করলে পড়াশোনায় অনেক ক্ষতি হয়, এভাবে ছোট বয়সে মোবাইল ব্যবহার করা ঠিক না। আব্বা আমাকে খুব বকাবাধ্য করে, অনেক ধমকাধমকিও করে যে না, মোবাইল ব্যবহার করা যাবে না। এরপরেও আমি আব্বার নিষেধ অমান্য করে, মানে আব্বার কথা অমান্য করেও আমি মোবাইল ফোন ব্যবহার করতাম। তো মোবাইল ফোন যেদিন ব্যবহার করি এবং একটা পর্যায়ে দেখা গেল হাতে মোবাইল আসার পরে আমার জীবনটা অনেক রঙিন হয়ে গেল। বন্ধু বান্ধবের সংখ্যা বেড়ে গেল এবং সবাই আমার সাথে দুষ্টমি করে, আমার মোবাইল দিয়ে গেমস খেলে। এই করতে করতে একদিন হলো কি, আমি তখন ক্লাস 9-এ নতুন করে ক্লাস করতে শুরু করি, মানে প্রথম ক্লাস শুরু হয়। তো 3য় ক্লাসের সময় আমার এক বন্ধু আছে,
আমাদের এক ম্যাডাম আছে, নাম হচ্ছে আঁখি ম্যাডাম। আমরা সবাই ওনাকে বলি মানে ম্যাডাম পপি। মানে উনি দেখতে অনেকটা চিত্রনায়িকা পপির মতো ছিল, যদিও পপির থেকেও ম্যাডামের বয়স একটু বেশি ছিল, কিন্তু ম্যাডাম দেখতে অনেকটা এরকম, ভালো ফিগার, লম্বা, সুন্দর। তো আমরা সবাই দেখলেই ম্যাডামকে নায়িকা বলে ডাকি, যে ম্যাডাম হচ্ছে আমাদের স্কুলের নায়িকা। এভাবে আমরা সবাই দুষ্টামি করি। তো ম্যাডাম আসার পরে আমার এক ফ্রেন্ড করলো কি, আমার পকেট থেকে জোরাজোরি করে মোবাইলটা নিয়ে গেল। আমি ওকে দিতে চাই নাই, একরকম জোরাজোরি করে নিয়ে গিয়ে ওকে মোবাইল টিপতেছে। ম্যাডাম মনে হয় কী হয়ে জানি দেখে ফেলে, এবং দেখে ফেলার পরে ম্যাডাম তখন ডাক দেয়। ডাক দিয়ে ওরে দাঁড়া করিয়ে বলে যে তুমি নিচের দিকে তাকিয়ে তাকিয়ে কী করতেছো? ও বলে না ম্যাডাম কিছুই করতেছি না। বলে তোমার হাতে কি? ও তখন ওই মোবাইল ফোনটা আমার কাছে দিয়ে দেয়। আমি তখন ফোনটা পকেটে ঢুকিয়ে ফেলি। ম্যাডাম তখন ওকে তল্লাশি করে, মানে ডেকে নেয়। ডেকে নিয়ে ম্যাডাম ওর কাছে কিছুই পায় না, এবং না পেয়ে ম্যাডাম একটু রেগে যায়। বাট সচরাচর ম্যাডামকে এতটা রাখতে দেখি নেই। ম্যাডাম সবসময় মোটামুটি সফট মাইন্ডেরই ছিল, অনেকটা নরম মনের মানুষ ছিল। বাট আমি জানি না সেদিন কেন জানি ম্যাডাম অনেকটা উগ্র মেজাজি হয়ে যায়, মানে অনেকটা রেগে যায়, এবং রেগে গিয়ে ওরে বলতেছে তোর সাথে কী ছিল যদি বলিস তো ভালো, না বললে আমি তোকে পিটে মেরে ফেলবো। তখন ম্যাডাম জোর ব্যাট নিল ওকে পিটানোর জন্য, এবং মায়ের ভয়ে তখন বলে দিল ম্যাডাম সিএমের কাছে একটা মোবাইল আছে, আমি মোবাইলটা সিএমের কাছ থেকে নিয়েছি। ম্যাডাম তো তখন রেগে গেল, কি আমার ক্লাসরুমে মোবাইল, তাও আবার এই বয়সে, এই সিএম এদিকে আয়। পরে ডাক দিছে, ডাক দেওয়ার পর আমার বললো তোর কাছে মোবাইল আছে? আমি বলছি জি ম্যাডাম আছে। বলে দে মোবাইল দে। মোবাইলটা তখন ম্যাডামকে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে ম্যাডাম আমাকে ইচ্ছা মতো মারলো ক্লাসরুমে। মানে আমি আমার জীবনে, মানে আমার শিক্ষা জীবনে কখনোই এরকম মাইর খাইনি। ওই দিন ম্যাডাম আমাকে যেই মারছে, এবং মনে হয় যেন ম্যাডাম আমার উপর অন্য কোনো প্রতিশোধ নিল, এমন মনে হচ্ছে যে এমনভাবে আমাকে পিটাইছে। এবং এরপরে আমি তখন খুবই রাগ করে যে ম্যাডাম এভাবে মেরে আমার কাছ থেকে মোবাইল ফোনটা নিয়ে যায়। এবং মোবাইল ফোন আমি আমার বন্ধুর সাথে অনেক রাগ করে যে তোর কারণে মোবাইলটা হারাইলাম, তুই কেন পাকনামি করতে গেলি, তোরে কতবার বললাম যে ফোনটা ধরিস না, মোবাইলটা আমার কাছ থেকে নিস না, তোরা এত বলার পরে তুই শুনলি না, তুই নিয়েই গেলি, যার কারণে ম্যাডাম আজকে আমার কাছ থেকে মোবাইল নিয়ে গেল আর আমার এইভাবে মারলো। ম্যাডামের সাথে আমার অনেক ভালো সম্পর্ক ছিল, কিন্তু ম্যাডামের মাইটটা আমি সহ্য করতে পারি নাই। এবার আমি আর মানে লাঞ্চ আওয়ারেও বাড়িতে যাই নাই, মানে রাগ করে বাড়িতে যাই নাই। মানে যখন স্কুল ছুটি হয়ে যায় তখন ম্যাডাম আমাকে ডাকে অফিস কক্ষে, ডেকে তখন সব স্যারেরা চলে যায়, ম্যাডাম একাই থাকে। পর আমাকে বলে যে সিয়াম, তোমার আব্বা এই স্কুলের একজন ম্যানেজিং কমিটির সভাপতি, এবং তোমার আব্বার এই স্কুলে এক অন্যরকম সম্মান, এলাকাতেও তোমার আব্বার অনেক প্রশংসা করি আমরা, এবং তোমার আব্বাকে আমরা সত্যি এলাকার সবচেয়ে গণ্যমান্য এবং ভালো মনের মানুষ মনে করি। তার একমাত্র সন্তান, তার সুযোগ্য সন্তান হওয়ার পরেও তুমি কেন ক্লাসরুমে মোবাইল ফোন নিয়ে আসলা, এবং এটা কি তুমি ন্যায় করছো না অন্যায় করছো? আমি বললাম যে ম্যাডাম আমি এটা অন্যায় করছি। ম্যাডাম আমাকে বলে আমি যে তোমাকে শাস্তি দিয়েছি এটা কি আমার ন্যায় হয়েছে না অন্যায় হয়েছে? আমি বললাম না ম্যাডাম, এটা আপনার ন্যায় হয়েছে, আপনি আমাকে মেরেছেন, এটা ঠিক আছে, কারণ আমি অপরাধ করেছি। ম্যাডাম বলে দেখো তুমি এখন যথেষ্ট অ্যাডাল্ট, অনেকটা বড় হয়েছো, সবই বুঝো, এবং ক্লাসে কয়েকটা ভালো ছাত্রের মাঝেই তুমি একজন। সো আমি আশা করব আজকের পর থেকেই মোবাইল ফোন ব্যবহার করা বন্ধ করে দিবা, এবং কোনোভাবে কোনো ক্রমে মোবাইল ফোন স্কুলে আনবা না। এটা বলে ম্যাডাম আমার হাতে মোবাইলটা দিয়ে দিল। আমার ভিতরে যত রাগ ছিল ম্যাডামকে নিয়ে, যত অভিমান ছিল, মুহূর্তের মধ্যে মনে হলো যেন সমস্ত রাগ অভিমানগুলো আমার ভানের বাতাসে ভেসে গেল। আমি তখন ম্যাডামকে বললাম যে ম্যাডাম, আমি তখন চলে আসি মোবাইল ফোনটা নিয়ে। এরপর থেকে ম্যাডামের সাথে অনেক ভালো একটা সম্পর্ক হয়ে যায়। ক্লাসরুমে ম্যাডামের সাথে অনেক ভালো ব্যবহার করে, আমিও ম্যাডামের সাথে অনেকটা ভালো ব্যবহার করি। এরকম করে সময়গুলো কাটতে 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 বেশ অনেকগুলো দিন কেটে গেল, প্রায় এখানে 2-3 মাসের মতো কেটে গেছে। এবং 2-3 মাস কেটে যাওয়ার পরে তখন আমি মোবাইল ফোন দিয়ে একটা দুষ্টুমি করতাম রাতের বেলায় দুষ্টুমি করতাম কি, আমি মোবাইল ফোনটায়, মানে ওই সময় তো আপনার মানে অ্যান্ড্রয়েড অতটা দামি ফোন ছিল না, সবই বাটনের ফোন, এই টাইপের ফোন ছিল। তো তখন আমি করতাম কি, নাম্বার বানাইতাম, যেমন 018 ওরকম করে, বা 019 এরকম করে, আমি 016 এরকম করে নাম্বার বানাইতাম, মানে কোড নাম্বারটা ঠিক দিয়ে আর বাকি নাম্বারগুলো বানিয়ে দিতাম। তো কে ধরতো দেখতাম রাত্রে 12টা বাজে, 1টা বাজে, অনেক সময় কেউ রিসিভ করতো না, আবার অনেক সময় অনেকেই রিসিভ করতো। যারা রিসিভ করতো ওদের সাথে মানে দুষ্টমি করতাম। আর মেয়ে মানুষ বা মহিলা মানুষ হলেও তো কথাই নেই, মানে আড্ডা পুরো জমায়ে দিতাম, খুব বিরক্ত করতাম। তো এবং ক্লাসে গিয়ে সবাইকে বলতাম যে আজকে এতটারে ফোন দিছি, এতটা রিসিভ করছে, এইভাবে সবাই তখন বলে যাইতাম। সবাই বলতো যে না এটা ভালো না, মানুষকে বিরক্ত করতেছিস রাতের বেলায়। আবার অনেক সময় বন্ধুবান্ধব দল বেঁধে, মানে 2-3জন বন্ধু একসাথে আমাদের বাসায় আসতো, এবং সবাই এসে মোবাইল ফোনে রাতের বেলা ওরে বলতাম তুই একটা নাম্বার বানিয়ে দে, তো ওই নাম্বার বানিয়ে দিত, কল দিতাম, ওই আরেকটা নাম্বার বানিয়ে দিত, কল দিতাম, এরকম করে খুব মজা মাস্তি করে করতেছি। এভাবে প্রায় সপ্তাহখানি কেটে যাওয়ার পরে একদিন আমার নাম্বার একটা কল আসে। যদিও এর আগে আমার নাম্বার অনেক কলে আসছিল, বাট আমি গালাগালি করতাম, এমনি সামনে কাটিয়ে দিতাম। ওই দিন কলটা আসার পরে আমি তখন কলটা রিসিভ করি, এবং উনি খুব সুন্দর করে আমার সাথে কথা বলে, মানে খুব মাধুর্যতা নিয়ে কথা বলে। তা আমি তো বুঝে গেছি যে ভাই এটা কেউ না কেউ আমাকে ট্র্যাপে ফেলার চেষ্টা করতেছে, যেহেতু আমি রাতের বেলায় মানুষকে বিরক্ত করি,
মানুষকে ফোন দিয়ে আমি নাচানাচি করি বা বিরক্ত করি, এই জন্য মনে হয় কেউ না কেউ আমাকে ধরার জন্য একটা মেয়ের ফাঁদ তৈরি করছে। নাহলে একটা মেয়ে আমাকে ফোন দিয়ে এত সুন্দর করে কথা বলবে কেন? আমাকে বলে আপনার নাম কি? আমি বলে আমার নাম সূর্য, এরকম করে বলতেছি। পরে বলে আপনি কোথায় থাকেন? আমি বলে আমি আকাশে থাকি। বলে আপনি কী করেন? আমি বলি পৃথিবীতে কিরণ ছড়াই, পৃথিবীতে আলো ছড়াই। এরপরে বলতেছে দেখেন এটা আপনি কী বলতেছেন, এগুলো এরকমভাবে কেন কথা বলেন? আমি ওরকমভাবেই কথা বলি এবং সবসময় ওনাকে অ্যাভয়েড করি এবং ওর সাথে কথা বলতে চাই না। এরকম করতে করতে উনি মাঝে 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 আমাকে ফোন করে। তো এমন করে ফোন করতে 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 একটা সময় আমি জিজ্ঞেস করলাম যে আচ্ছা আপনি আমার নাম্বারটা কোথায় পাইছেন, মানে আপনি আমার নাম্বারটা কোথায় পাইছেন এবং আপনি আমাকে কেন বিরক্ত করতেছেন? পরে উনি বলে আপনাকে কেন বিরক্ত করতেছি এটা তো আমি নিজেও জানি না, তবে আমার কাছে মনে হয় যে আপনাকে বিরক্ত করা আমার ঠিক হচ্ছে না। আমি বললাম না ঠিক আছে, কিন্তু আমাকে আপনি যে ফোন দিচ্ছেন কেন দিচ্ছেন, মানে আমাকে কল দেওয়ার কারণটা কি এটা তো একটাবার বলবেন। তো আমাকে বলতেছে যে আসলে কি ভাইয়া মানে আমার তো আপনাকে ভালো লাগে। আমি বললাম আমাকে ভালো লাগে, আপনি আমাকে কখনো দেখছেন? বলে না কখনো দেখি নাই, কিন্তু এই যে আপনি ফোন করেন বা আপনার সাথে কথা বলে আপনার ভয়েসটা আমার কাছে অনেক কিউট লাগে, অনেক নাইস লাগে। তাই আমি বললাম আচ্ছা ঠিক আছে, আপনি কোথায় থাকেন? বলে আমি তো ঢাকায় থাকি। তা আমরা বলে আপনি কোথায় থাকেন? আমি বললাম আমি বরিশালে থাকি। তো বলে বরিশালে কোথায়? বরিশাল শহরে আমাদের বাসা। তো বললো আপনি কিসে পড়েন? আমি বললাম আমি তো কলেজে পড়ি, কিন্তু আমি তখন সবেমাত্র ক্লাস 9-এ পড়ি। তারপরে বলতেছে যে আপনি কলেজে পড়েন? আমি বললাম হ্যাঁ। বলে কোন ইয়ারে? আমি বললাম 2nd ইয়ারে পড়ি। বলে বাহ তাহলে তো ভালোই। আচ্ছা মানে কিছু মনে করবেন না, মানে আমি কি আপনাকে কিছু দেখতে পারি? আমি বললাম কীভাবে দেখবেন? বলে আপনি আমার ঠিকানায় ছবি পাঠিয়ে দেন। আমি বললাম যে জানা না এই ছবি টবি পাঠাতে পারবো না। তো এরকম করে তার সাথে আমি কথা বলি এবং কথা বলতে বলতে অল্প দিনের ভিতরেই না তার সাথে একটা ভালো সম্পর্ক হয়ে যায়। এবং আমার কাছে মনে হয় যে এরকম যে মাত্র 15-20 দিনের মাঝে এমন একটা সম্পর্ক তার সাথে আমার হয় যে আমি তার সাথে কথা বলা ছাড়া থাকতেই পারি না। ওই সময় আর মানুষকে বিরক্ত করি না, মানুষকে নাম্বার বানিয়ে ফোন করি না। স্কুল থেকে বাসায় আসছি, ফ্রেশ হয়েছি, বিকালবেলা হয়ে একটু হাঁটাহাঁটি করছি, রাতে মানে সন্ধ্যার সময় হাত মুখ দিয়ে পড়তে বসছি এবং পড়া শেষ করে খাওয়া দাওয়া করে ঘুমাইতে গেছি। ঘুমাইতে যাওয়া মানেই হচ্ছে ফোন দিয়ে আমার ওই মেয়েটার সাথে কথা বলা, যার নাম ছিল নীলা, মানে নীলার সাথে কথা বলা। মানে আমি তো নীলার ছাড়া কিছুই বুঝতাম না এবং এরকম করে তার সাথে কথা বলতেছি বলতেছি বলতেছি, মানে তার জন্য টোটালি আমি পাগল হয়ে যাই, টোটালি পাগল হয়ে যাই। ও ফোন না দিলে আমি পাগল হয়ে যাই এবং আমি ওকে ফোন দিয়ে পাগলের মতো পাগলামি করতে থাকি। এরকম করতে করতে বেশ কিছুদিন পরে একটা পর্যায়ে আমি ঢাকাতে যাই। ঢাকাতে যে আমাদের একটা মানে আমার আব্বুর এক ফ্রেন্ডের ছেলের বিয়ে, তো সে বিয়ের অনুষ্ঠানে যায়। এটা ছিল আপনার মানে আপনার ধানমন্ডির ওইদিকে। তো ওইখানে যাওয়ার পর আমি তখন নীলারে কল দিই, নীলা আমি তো ঢাকায় আসছি, আমি ধানমন্ডিতে আছি, তোমার সাথে মিট করা যাবে? আমাকে বলে হ্যাঁ যাবে তো। তাই আমি বললাম তুমি কোথায় আসো? পরে তার বাসার অ্যাড্রেস দিল, মানে বাসার বলতে যেখানে আমার সাথে দেখা করবে আর কি, সে লোকেশনটা দিল। তা আমি ওই বিয়ে বাড়ি থেকে আরও 2-1টা রিলেটিভ মানে আমার ফ্রেন্ড আর কি, যারা আমার বয়সে, ওদের কয়েকজনকে নিয়ে আমি রেস্টুরেন্টে গেছি। বিকাল 4টা বাজে তার সাথে আমার দেখা করার কথা। আমি মোটামুটি 3:30 বাজে ওখানে প্রেজেন্ট হয়ে যাই এবং 3:30 বাজে ওখানে যাওয়ার পরে ওর জন্য ওয়েট করতেছি। প্রায় 4টা বেজে গেছে, ওরে ফোন দিতেছে, ও ফোন পিক করে না। আমি কলের উপর কল, কলের উপর কল, কলের উপর কল দিয়েই যাচ্ছি, একাধারসে কল দিচ্ছি, বাট ও না আর আমার কল রিসিভ করে না। যখন কল রিসিভ করে না তখন ভিতরে একটু খারাপ লাগা কাজ করি, ব্যাপার কি ফোন ধরে না কেন, এতবার কল দিতেছে, অ্যাটলিস্ট কলটা তো ধরবে। এবার আমি খুবই রাগ করি যে 4:30 বেজে যায়, চলে আসবো। ওই সময় আমাকে কল দেয়, কল দিয়ে আমাকে বলে যে সিয়াম তুমি কোথায়? আমি বললাম কোথায় আবার? আমি রেস্টুরেন্টে বসে আছি। ও বললাম সরি আমার না ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দাও, আমাদের বাসায় না অনেক গেস্ট আসছে বুঝছো, আমি অনেক চেষ্টা করছিলাম বেরোয়ার জন্য, বাট আম্মু আমাকে বেরোইতে দেয় নাই। আমি বললাম বারে এটা কেমন কথা বলতেছো যে তোমার আম্মু তোমাকে বেরোইতে দেয় নাই, এটা কোনো কথা বললো আমাকে? ও আমাকে বলে কি বলবো বলো, আমার তো আর কিছুই বলার নাই, আমি তো এত চেষ্টা করছি বাসা থেকে বেরোয়ার জন্য, কিন্তু আম্মু আমাকে বেরোইতে দিবে না তো দিবেই না। শেষ পর্যন্ত আমি বাসা থেকে বেরিয়ে হইতে পারলাম না। আমি তখন বললাম যে আচ্ছা যাই হোক, যেহেতু বের হইতে পারো নাই, এসব কথা বলে আর লাভ নাই, বাদ দাও, যেহেতু বের হইতে পারো না আর এখন আফসোস করতে লাভ হবে না। আমাকে বলতেছে যে আমি না তোমাকে অনেক মিস করছি জান, আমি কি কালকে দেখা করতে পারবো? আমি বললাম যে না আমরা আজকে রাতে চলে যাব, আমরা আজকে রাতে বরিশালে চলে যাবো আব্বু আম্মুর সাথে, আমরা চলে যাব, তো এরপরে যদি কখনো ঢাকা আসি তাহলে তোমার সাথে দেখা করবো। বাট না ওই বুকটা মানে ফেটে যাওয়ার মতো অবস্থা, খুবই কষ্ট হয়েছে যে তার সাথে দেখাটা হইলো না। খুবই বুকে আশা নিয়ে আসছিলাম যে ওর সাথে দেখা করবো, ওর সাথে কথা বলবো বা ওর সাথে কথা বলে যাব, ভীষণ রকমের আশা ছিল। বাট আমার আশাগুলো নিরাশ হয়ে গেল, স্বপ্নটা ভেঙে গেল, মনটা মনে হয় ভেঙে খান হয়ে গেল, খুবই কষ্ট পাইলাম। এরপর আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, যা হবার তা হয়েছে, আমি তখন চলে যাই। এবং এই দিন রাতে আমি তখন বরিশালে ব্যাক করে চলে আসি এবং ওর সাথে এরপর আমার ফোনে কথা হতো।
একটা পর্যায়ে আমাকে নিজেই বললো বরিশালে এসে আমার সাথে মিট করবে। আমাকে এরকমভাবে বললো যে আমার কয়েকটা বান্ধবীকে নিয়ে আমি বরিশালে আসবো এবং বরিশালে এসে আমি বরিশালে তোমার সাথে সরাসরি দেখা করে যাব। বাট আমি তো অনেক এক্সাইটেড, ও বরিশালে আসবে এবং বরিশালে এসে আমার সাথে দেখা করবে, এরকম করে কথা বলতেছি মানে একটা গভীর রিলেশন এবং গভীর একটা সম্পর্কের মাঝে চলে যায়। এরকমভাবে একদিন হলো কি টিফিন আওয়ারের সময়, খুব মনোযোগ দিয়ে শুনবেন, এখনও তো আপনার মাথায় বাঁশ ভেঙে পড়তে পারে বা আপনি অবাক হয়ে যাবেন শুনলে। একদিন টিফিন আওয়ারে হলো কি, মানে যখন লেজার পিরিয়ড হলো ওই সময়টাতে আমি তখন বেরোয়ার পরে বাজারের দিকে, মানে আমাদের স্কুল থেকে বাজারটা একটু দূরে আছে, মানে আপনি 2-3 মিনিট লাগে আর কি হাইটা যাইতে। তো বাজারের ওইদিকে যাচ্ছি সকাল, মানে আপনার দুপুরবেলা লাঞ্চ করবো বা কিছু একটা খাবো, নাস্তা টাস্তা কিছু। ওখানে যাচ্ছে আমাদের দপ্তরি যিনি ছিল, আমাদের স্কুলের যিনি দপ্তরি, মানে কেরানি যাকে বলে আর কি, উনি আমাকে ডাক দিয়ে বলে সিয়াম কই যাও। আমি বললাম যে স্যার আমি একটু ওইদিকে যাব, মানে দপ্তরে বললাম যে ওইদিকে যাব। পরে আমাকে বলে এই নাম্বারে 100টা টাকা দিয়ে দিও তো, মানে প্লেক্সি লোড দিতে বলে। নাম্বারটা দিল আমাকে, এটা কাগজে লিখে দিল। কাগজে লিখে দেওয়ার পরে আমি তখন নাম্বারটা নিয়ে গেলাম, 100 টাকা নিয়ে গেলাম। নিয়ে যাওয়ার পরে একবার যে আমি তখন দোকানে গেছি, যে ওখানে আমি নাম্বারটা বলতেছি এবং উনি কাগজে লিখতেছে। ওই সময়টাতে নাম্বারটা কাগজে লিখা হতো, এরপরে রিসার্চ করা হতো এবং পরিমাণটাও লেখা হতো। তো নাম্বারটা বলতেছি হঠাৎ করে আমার কাছে মনে হলো যে কিরে এটা কার নাম্বার। ভালো করে দেখতেছি যে ভাই এটা আমার নীলার নাম্বার, মানে অবিকল নীলার নাম্বার। আমি তখন কনফিউশনে পড়ে যাই যে আসলে এই নাম্বারটা নীলার কি না, মানে ওর নাম্বারটা আমার মুখস্থ না, আর মোবাইলটা আমার বাসায়, কিন্তু নাম্বারের প্রণগুলো দেখে মনে হচ্ছে ওর নাম্বার। পরে আমি কি করলাম, মানে ওখান থেকে চলে আসছি, মানে আপনার টাকাটা রিচার্জ করে চলে আসছে। আসার পরে দপ্তরে বললাম যে নাম্বারটা কার, ওনারে বলি। উনি বলে এত কথা তোমার জানার দরকার কি, নাম্বার কই? আমি বললাম কাগজে লেখা আছে। বলে দাও। উনি কিন্তু আমাকে এবার বলেও দিছে যে নাম্বারটা যাতে আমি না ফালাই নাম্বারটা নিয়ে আসি। পরে নাম্বারটা নিয়ে এসে নাম্বারটা ওনাকে দিয়ে দিলাম। উনি তখন নাম্বারটা নিয়ে গেছে। ভাই পুরো ক্লাসের মধ্যে আমি আর মানে একটু মানে ধীরস্থিরভাবে বসতে পারি নাই। মাথার মধ্যে বারবার আসতেছে যেটা কার নাম্বার ছিল, আসলেই নাম্বারটা কার ছিল এবং কে এই ব্যক্তি, মানে কোনোভাবেই হিসাব মিলাইতে পারতেছিলাম না। কোনোভাবে ক্লাসটা শেষ করে মানে ছুটি হওয়ার পরে তাড়াতাড়ি বাড়ি থেকে মোবাইল ফোন হাতে নিলাম, হাতে নিয়ে নীলার নাম্বারটা মিলিয়ে দেখলাম। মানে আমার কাছে তো নাম্বারটা লেখা ছিল না, বা ওই সময় আমার কাছে কোনো কলমও ছিল না, বা মাথার মধ্যে এই বুদ্ধিটাও ছিল না যে অন্য কোনো একটা কাগজে নাম্বারটা লিখে রাখি, বাট আমি এটা করি নাই। পরে আমার মাথার মধ্যে এই জিনিসটা আসলো, কিরে নাম্বারটা তো নীলের নাম্বারের মতো মনে হলো, প্রায় অবিকল নাম্বারটা কাছাকাছি, বা মুখস্থ তো আর আমার নাই। পরে নীলা সেই কল দিচ্ছে বাসায় এসে। কল দেওয়ার পরে আমি বললাম যে ও কল রিসিভ করছে। আমি বললাম তুমি কোথায়? ও দেখি বাইরে। ও বলে আমি বাইরে, বাসায় যা যে তোমাকে কল দিই 10 মিনিট পরে। তাই আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, এবং 10 মিনিট পরও আমাকে কল দিল। কল দিয়ে আমাদের বলতেছে কী হয়েছে সিয়াম? আমি বললাম আচ্ছা নীলা, তোমাদের কি মানে বরিশালে কোনো রিলেটিভ আছে? বলে না তো, আমাদের তো বরিশালে কোনো রিলেটিভ নেই। আমি বললাম যে একটু ভালো করে চিন্তা করে দেখো তো যে বরিশালের কাউকে তুমি চিনো কিনা, বরিশালের কেউ তোমার পরিচিত আছে কিনা। আমাকে বলে আরে না, আমাদের বরিশালে তো কেউই না, তোকে আগেই বলছি। আমি তখন তারে বললাম কি আজকে আমি কলেজে যাওয়ার পরে আমাদের কলেজের দপ্তরে আমাকে একটা নাম্বার দিল, আমাকে ওই নাম্বারে রিসার্চ করতে বললাম। আমি নাম্বারে টাকা ভরে দিয়ে গেলাম এবং যাওয়ার পর আমার কাছে মনে হলো যে নাম্বারটা যেন তোমার নাম্বার। ও তখন বলে তুমি কোন কলেজে আমারে বলে। আমি বললাম আমি যে কলেজে পড়াশোনা করি ওই কলেজে। এবং এই কথাটা শোনার পরে না ও কেমন যেন একটু চমকে গেল, মানে একটু অবাক হয়ে গেল। আমাকে বলতেছে যে আচ্ছা আমি তো জানি না, আর আমার নাম্বার কোনো দপ্তরি কাছে কেন যাবে? আমার নাম্বার তো কোনো দপ্তরি কাছে যাওয়ার কথা নেই, তা আমার নাম্বার আমার কাছে আছে, কী বলে এগুলো তুমি? আমি বললাম না, আমার কাছে নীলা কেন জানি মনে হচ্ছে যে নাম্বারটা তোমার নাম্বারই ছিল। আমাকে নাম্বার লিখে রাখছিল কোথাও? আমি বললাম যে না লিখি নাই। ও বলে না আমি জানি না। এই কথা বলে ও ফোনটা তখন কেটে দিল। কেটে দেওয়ার পরে এরপর আমি কি করতাম, যখনই আমার ওই দপ্তরির সাথে দেখা হতো ওনার সাথে কথা বলার চেষ্টা করতাম, বাট উনি আমাকে অ্যাভয়েড করতো, আমার সাথে কথা বলতে চাইতো না। আমি বলতাম যে ভাই একটু কথা বলি, ভাই বলি, স্যার বলি, কতভাবেই বলি না, উনি আমার সাথে কথাই বলে না। মানে উনি আমাকে এই রাস্তা দেখলে অন্য রাস্তা দিয়ে হাঁটে, মানে আমাকে প্রচণ্ড রকমের অ্যাভয়েড করে। আর আগে উনি নিজে ইচ্ছে করে আমার সাথে আসতো, কথা বলতো, গল্প করতো, বা আমার সাথে ওনার বর্নিংটার সম্পর্কটা ভীষণ রকমের ভালো ছিল। বাট এই মানুষটা এখন আমাকে দেখলে দূরে দূরে হাঁটে, আমার কাছে আসতে চায় না, আমার কাছ থেকে দূরে দূরে হাঁটে, মানে কেমন জানি একটা অবস্থা। আমি বললাম যে কী ব্যাপার, এরকম হয়ে গেল কেন? এবং ওনাকে বারবার আমি ওনার কাছে যাওয়া ট্রাই করি, কথা বলার চেষ্টা করি, কিছু একটা বলার চেষ্টা করি, বাট না হয় না। উনি আমাকে দেখলে অ্যাভয়েড করতেই থাকে, আমার কাছ থেকে দূরে যেতেই থাকে। এবং সাডেনলি একটা সময় মনে হলো যে না কী করা যায়, মানে ওনার কীভাবে ওনার কাছে যাওয়া যায় বা কীভাবে ওনার সাথে মিশা যায়। আমি আবারও ফুললি ট্রাই করতেছি।
ওনার কাছে যাওয়ার জন্য, ওর সাথে মিশার জন্য, কথা বলার জন্য, বাট উনি আমাকে অ্যাভয়েড করে। একদিনে ওনার বাড়িতে চলে গেছে, মানে আমার ভিতরে বারবার মনে হচ্ছিলো যেটা ওনার নাম্বার। বাড়িতে গেছি, বাড়িতে যাই আমি বললাম যে ভাই আমি কতদিন আপনার সাথে স্কুলে একটু কথা বলার জন্য চেষ্টা করি, আপনি আমার সাথে কথা বলেন না, আপনি আমাকে এভাবে অবহেলা করেন, অবজ্ঞা করেন, কেন করেন, আমার অপরাধটা কি? উনি আমাকে বলেছে না আমি তো, তোমার তো কোনো অপরাধ নেই। আমি বললাম তাহলে আপনি আমার সাথে কথা বলেন না কেন? উনি বলে দেখো আমি অনেক ব্যস্ত থাকি, আমি সময় পাই না, আমার অলওয়েজে কাজে থাকতে হয়, আমি এই জন্যই তোমাকে মানে ফোন দিতে পারি না বা কথা বলতে পারি না। আমি বলি না ভাই, আপনি আসতে অনেক সময় আছে, আপনি অনেক ফ্রি থাকেন, আপনি চাইলে আমার সাথে কথা বলতে পারেন। আমি যতটুকু দেখলাম বা যতটুকু বুঝলাম যে আপনি ইচ্ছা করে আমার সাথে কথা বলতেছেন না এবং আপনি ইচ্ছা করে আমাকে অবহেলা করতেছেন। উনি আমাকে বলতেছেন না 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 সিএম, এটা তোমার ভুল ধারণা। আমি বললাম ভাই একটা কথা বলবেন সত্যি করে? বলে হ্যাঁ বলো। আমি বললাম ওই দিন যে আপনি আমাকে টাকা ঢোকানোর জন্য নাম্বারটা দিছিলেন, এই নাম্বারটা কার ছিল? উনি আমাকে বলে যে এইটা আমার একটা পরিচিত মানুষের নাম্বার ছিল। আমি বললাম পরিচিত মানুষের নাম কি, নীলা? উনি বলে না 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 নীলা না। তাই আমি বললাম যে কার নাম্বার? বলে এটা একটা বুড়ো মানুষের নাম্বার, মানে বয়স্ক একজন মানুষ, ওনার নাম্বার, ওনার নাম্বারে কিছু টাকা পাঠাইছে। আমি বললাম নাম্বারটাকে আমাকে দেন তো একটু। উনি বলে নাম্বারটা তো ছিঁড়ে ফেলাই দিচ্ছে, আমার কাছে তো নাই। আমি বললাম ভাই দেখেন আপনি আমার মিথ্যা বলতেছেন, আপনার রিলেটিভের নাম্বার আপনি ছিঁড়ে ফেলাই দিচ্ছেন, আপনার মোবাইলে অবশ্য নাম্বারটা আছে, তো মোবাইল থেকে নাম্বারটা বের করে দেন। উনি আমারে বলে যে না রে বাবা আমার মোবাইলে ওই নাম্বারটা নাই, নাম্বারটা ছিঁড়ে ফেলছে রে, নাই রে। মানে উনি ওকে নাম্বারটা দিল না, এবং নাম্বার না দেওয়ার পরে আমি তখন ফিরে চলে আসলাম, মানে নিরুপায় বা অসহায় হয়ে তখন ফিরে চলে আসি। এবং আসার পরে মনটা তখন অনেক খারাপ হয়ে যায় যে কী ব্যাপার, আমার সাথে এরকমটা হচ্ছে কেন, মানে আমার সাথেই কেন এরকমটা হবে, উনি আমাকে কেন এরকমটা করতেছে। ভাই প্রায় 15-16 দিনের মতো ওনার পিছনে আমি পাগলা কুত্তার মতো ঘুরতেছি যে না উনি আমাকে ওই নাম্বার সম্বন্ধে কোনো কিছু বলবেই না, দিবেই না। একটা পর যে উনি ডিরেক্টলি আমার সাথে কথা বলাই বন্ধ করে দেয়, আমার সাথে আর উনি এর অভাবে কথাই বলে না, আমাকে প্রচণ্ড রকমের অবহেলা করতে থাকে, অ্যাভয়েড করতে থাকে। তখন আমি বললাম যে আর কি আর করা, যখন নাম্বার দিল না। এবং এই বিষয়টা নিয়ে প্রতিটা মুহূর্তে আমি নীলাকে প্রশ্ন করে যাই যে নীলা নাম্বারটা কার ছিল, নীলা আমাকে বলো, আমাকে একবার বলো। আমাকে বারবার বলে যে আরে পাগল আমার নাম্বার বরিশালে যাবে কোত্থেকে। এই করতে করতে অনেকগুলো দিন পেরিয়ে গেল এবং পেরিয়ে যাওয়ার পরে একদিন আমি ওর সাথে কথা বলতেছি, আপনার মাগরিবের কিছুক্ষণ পরেই, মানে এরকম একটা সময় কথা বলতেছি। ওই দিন বৃষ্টি হইতেছিল, মানে ঘুরে ঘুরে বৃষ্টি হইতেছে, এমন সময় কে জানি ওর পাশে আইসা বরিশালের ভাষায় কথা বললো, মানে বরিশালের ভাষায় কি জানি জিজ্ঞেস করলো, ওর সাথে কথা বললো বরিশালের ভাষা, পুরো বরিশালের ভাষা। পরে আমি বললাম যে নীলা এটা কে তোমার সাথে কথা বললো? বলো আমাদের পাশের ফ্ল্যাটের ভাবি। আমি বললাম পাশের ফ্ল্যাটের ভাবি, তা তোমার সাথে কোন ভাষায় কথা বললো? বলে উনি নর্মালি। আমি বললাম না বাড়ি কেউ বলে ঢাকাই তো। আমি বললাম না উনি তো বরিশালের ভাষায় কথা বলছে। বলো ও আচ্ছা হ্যাঁ ভুলে গেছিলাম, ওনার বিয়ে হয়েছে বরিশালে, কিছুদিন গিয়ে শ্বশুরবাড়িতে ছিল, তো এখন মাঝে মাঝে বরিশালের ভাষাটা উনি বলতে পারে। আমি বললাম তো আচ্ছা ঠিক আছে, ওনার সাথে একটু মোবাইলটা দাও তো, ওনার সাথে একটু কথা বলি। পরে আমাকে বলি তুমি পাগল হইছো, আমি আমার ফোন ওনাকে দিলে তো সর্বনাশ হয়ে যাবে, উনি তো আমার আব্বাকে বলে দিবে, এরপরে তো আমি তোমার সাথে কথা বলতে পারবো না। আমি বললাম নীলা কী বল, আমি একটু কথা বলি, ফোনটা একটু ওনার কাছে তো, আমার একটু জরুরি কথা আছে। বলে না 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 আমি তোমার সাথে ওনার কথা বলাই দিব না, উনি আমার আব্বা আম্মাকে বলে দিবে, পরে আমি আর ফোনই ব্যবহার করতে পারবো না। পরে কয়েকদিন পর আমি বললাম নীলা আমি তোমার সাথে দেখা করতে বরিশালে মানে ঢাকায় আসবো। ও আমাকে বলে যে না তোমার আসার দরকার নেই, আমিই যাবো, আমি গিয়ে তোমার সাথে দেখা করবো, তুমি কেন আসবে? আমি বললাম যে না আমিই আসবো, আমি ঢাকায় যাবো, আমি তোমার সাথে সরাসরি দেখা করবো, আমার তোমার সাথে দেখা করা খুব জরুরি। মানে আমার তখন ওরে নিয়ে বিভিন্ন ধরনের প্রশ্ন আমার মনে জাগতেছে, মানে কনফিউশন হয়ে যাচ্ছে যে ও আসলে কি, মানে বিষয়টাই বুঝতেছি না। পরে আমি ওকে না জানিয়ে ঢাকায় চলে গেছি। ঢাকায় গিয়ে আমি একটা হোটেলে উঠছি, বুঝতে পারেন। এবং হোটেলে ওঠার পর আমি বললাম যে আমি তোমার সাথে দেখা করব, আমি ঢাকা আসছি। ও আমাকে বল আমার পারমিশন ছাড়া আসছো কেন, আমাকে বলা ছাড়া কেন আসছো, আমি কি তোমাকে আসতে বলছি? আমি বললাম আরে আসতে বলছি মানে আমি তোমার সাথে দেখা করবো, এই জন্য আমি চলে আসছি। ও আমাকে বলো তুমি আমাকে বলা ছাড়া আসছো কেন, আমি তোমার সাথে কথাই বলবো না। এই কথা বলে ও কী করলো, নাম্বারটা বন্ধ করে দিল। নাম্বারটা যখন ও বন্ধ করে দিল, নাম্বারটা বন্ধ করে আমি 3 দিন পর্যন্ত ঢাকায় পড়েছিলাম। 3 দিন ঢাকায় পড়েছিলাম এবং 3 দিন আমার নাম্বারটা বন্ধ ছিল। 3 দিন পরে আমি তখন ঢাকা থেকে আবারও পুনরায় বরিশালে চলে এসেছি, যেহেতু নাম্বার বন্ধ। 4th দিনের দিন আমি তখন স্কুলে যাই, আমি তখনও ক্লাস 9-এ পড়ি। স্কুলে যাই, স্কুলে যাওয়ার পরে তখন আমাদের স্কুলের যিনি মানে রোল কল করতো, উনি আমাকে বলে 3 দিন মানে অনুপস্থিত ছিলাম কেন, খুব বকাবাধ্য করলো। এবং নীলা আমাদের ওই যেই মানে আমাদের যে ম্যাডাম আছে আঁকি ম্যাডাম আমাকে অনেক বকাবাধ্য করলো, আমি স্কুলে ঠিকমতো আসি না, ক্লাস করি না, মানে খুব ওই বকাবাধ্য, অনেক কিছু আমাকে তারা বকাঝকা করলো এবং জিজ্ঞেস করলো কোথায় গেছি। আমি বললাম যে আমার নানু অসুস্থ, নানুকে দেখতে গেছিলাম। তো এইভাবে প্রায় 1 সপ্তাহ মতো নীলা নাম্বার বন্ধ ছিল। 1 সপ্তাহ পরে নীলা নাম্বার আবারও খুললো
এবং এক সপ্তাহ আমি প্রতিদিন ভাই হাজার বার নাম্বারটাতে ট্রাই করতাম। এক সপ্তাহ পরে ওর নাম্বারে যখন কল ঢুকছে আমার কাছে মানে আমি স্বর্গ পেয়ে গেছি, মানে আকাশের চাঁদ পেয়ে গেছি, এমন একটা অবস্থা। কলটা ঢুকার সাথে আমি চিৎকার করে কান্না করতে শুরু করলাম যে নীলা তুমি কোথায়, তুমি কই গেছো, নাম্বার কেন বন্ধ করছো? ও আমাকে বলে নাম্বার বন্ধ করা ছাড়া আমার কাছে কোনো উপায় ছিল না, তুমি আমাকে বলা ছাড়া, আমার অনুমতি ছাড়া তুমি অনেক কিছু করে ফেলতেছো যেটা আমার আসলে মেনে নেওয়া পসিবল না, এই জন্য আমি নাম্বারটা বন্ধ করে দিচ্ছি। আমি ওর কাছে চিৎকার করে কাঁদি যে না, এটা তুমি ভালো করো নাই, এটা তুমি মোটেও ঠিক করো না, আমি তোমাকে লাভ করি, তোমাকে পছন্দ করি, তোমাকে ভালোবাসি, সুতরাং তুমি কেন নাম্বার বন্ধ করবা? মানে কান্নাকাটি করি যে ঠিক আছে আমি আজকের পর থেকে আর কোনো অপরাধ করবো না, কোনো অন্যায় করবো না, এবং তুমি যেটা বলো, তুমি যাই বলো, তোমার সব কথাই শুনবো, এবং তোমার কথার বাইরে গিয়ে আমি কিছুই করবো না, তুমি আমাকে প্লিজ মাফ করে দাও। এমন করে যখন কান্নাকাটি করি, ইমোশনাল হয়ে পড়ি, ও আমাকে বলে আচ্ছা ঠিক আছে, এতটা ইমোশনাল হতে হবে না, ওকে ফাইন, আবার কথা বলি। এইরকমভাবে কথা বলতেছি কথা বলতে বলতে না ভাই, ও মাঝে মাঝে না বরিশালের ভাষা ব্যবহার করে, ও নিজেও। এটা আমি আগে মানে অতটা খেয়াল করি নাই বা আগে জিনিসটা ভাবে দেখি নাই, বাট ইদানিং ধরে দেখতেছি যে বরিশালের ভাষা মাঝে মাঝে বলে ফেলে। আমি তখন ওরে বলি যে তুমি এরকম বরিশালের ভাষায় কথা বলো কেন? ও আমাকে তখন বলে যে মানে চলে আসে যে তোমার সাথে কথা বলতেছি দীর্ঘদিন ধরে, এবং দীর্ঘদিন ধরে কথা বলতে বলতে আমার ভিতরে না বরিশালের ভাষাটা চলে আসে, আমি বলতে চাই না কিন্তু চলে আসে। তখন আমার মানে আরও রাগ লাগতেছে, মানে আরও মানে জিত লাগতেছে যে ওইগুলি কী বলে আমার সাথে, মানে কী করে। এবার আমাকে একটা টাইম দিই যে ওই টাইমে তুমি হয় আমার সাথে দেখা করবা, নাহলে আমি তোমার সাথে আর কথা বলবো না। মানে ভিতরে প্রচণ্ড কষ্ট জমে। এর মাঝে আরও 3-4 বার আমি দেখা করার জন্য কথা বললেও দেখা করে না। যখন আমার সাথে দেখাই করে না, আমি চিন্তা করলাম যে ওর সাথে কথা বলি, আমার নিজের পড়াশোনার ক্ষতি হয়, নিজের অনেক কষ্ট হয়। আমি একটা পর্যায়ে করি কি, মোবাইল ফোনটা বন্ধ করে দিই। যেহেতু আমার সাথে মিটিয়ে করবে না, শুধু ফোনেই কথা বলবে, দেখাই করতে চায় না, দেখাই করে না, তাই আমি মোবাইল ফোনটা বন্ধ করে দিই। এইভাবে আমার মোবাইল ফোনটা প্রায় 1 সপ্তাহের মতো বন্ধ থাকে, মানে টোটালি মোবাইল খুলি না। ভাই 1 সপ্তাহ পরে আমাদের স্কুলের ম্যাডাম আখি ম্যাডাম একদিন আমাকে বলতেছে যে সিয়াম তুমি কি আগের মতো মোবাইল ব্যবহার করো? আমাকে বলে। আমি বললাম জি ম্যাডাম করি। তো তা বলতেছে ব্যবহার করো? আমি বললাম ম্যাডাম করি, কিন্তু বাসায় রাখি, ওই দরকার ছাড়া ব্যবহার করি না। পরে আমাকে বলো তোমার মোবাইল কি খোলা না বন্ধ? আমি বললাম জি ম্যাডাম মোবাইল তো বন্ধ। বলে কেন বন্ধ রাখছো কেন? আমি বললাম ম্যাডাম এমনি বন্ধ রাখছি, আমার একটু পার্সোনাল সমস্যা আছে। পরে আমাকে বলে যে না, মোবাইল ফোন বন্ধ রাখা ঠিক না, মোবাইল চালু করবা, বাসায় গিয়ে মোবাইল চালু করবা, প্রমিস করো। আমি বললাম যে জি ম্যাডাম বাসায় গিয়ে মোবাইল চালু করব। এরপর ম্যাডাম আমাকে বলতেছে আচ্ছা ঠিক আছে লক্ষ্মী ছেলে, এবার যাও। তখন চলে আসি। ভাই ক্লাসরুমে আসার পর আমি থিঙ্ক করতে থাকি যে ম্যাডাম আমারে কেন মোবাইলের কথা জিজ্ঞেস করবে, এবং ম্যাডাম আমাকে কেন বলবে যে মোবাইল খোলার জন্য, আর আমার মোবাইল বন্ধ দীর্ঘদিন ধরে, এটা ম্যাডাম কীভাবে জানে? আবার ম্যাডামের ভয়েস টোনিংটা তখন কেন জানি আমার নীলার সাথে মিলে যাচ্ছে। ক্লাসে যাওয়ার পরে জিনিসগুলো আমার মাথার মধ্যে ক্যাচ করে বসলো যে না, এখানে বড় ধরনের কোনো ঘাবলা আছে, এখানে বড় ধরনের কোনো ঘাবলা আছে। ম্যাডামের কণ্ঠ নীলার কণ্ঠের সাথে মিলে যায়। আমার মোবাইল দীর্ঘদিন ধরে বন্ধ, ম্যাডাম কীভাবে জানে, এবং ম্যাডাম কেন বাসায় গিয়ে আমাকে মোবাইল ফোনটা অন করতে বলে। আমি সেদিন মোবাইলটা অন করে নেয় বাসায় গিয়া। এরপরে দিন ম্যাডাম আমাকে আবারও বলে যে কী ব্যাপার, মোবাইল অফ রাখছো কেন, মোবাইল অন করো নাই কেন? আমি বললাম যে ম্যাডাম মোবাইল আমি অন করবো না। পরে আমাকে মোবাইল অন করবা, তুমি যাও ঘর থেকে মোবাইল নিয়ে আসো, বাসা থেকে মোবাইল নিয়ে আসো। আমাকে উনি ক্লাস থেকে বের করে দিল মোবাইল আনার জন্য। বাসা থেকে মোবাইল আনছে, এনে ওনার হাতে দিচ্ছিল, মোবাইল অন করছে। অন করার পরে অনেকগুলো মেসেজ আসছে, মানে মোবাইলটা অন করার সাথে সাথে ইনবক্সে আমাকে বলে এটা কে, এবং মেসেজগুলো ম্যাডাম পড়তেছে। তাই আমি বললাম যে ম্যাডাম আমি তো মানে আমার ফ্রেন্ড ঢাকায় থাকে। বলে ওনার সাথে তোমার কী সম্পর্ক? আমি বললাম ম্যাডাম মানে খুব পার্সোনাল বিষয় নিয়ে উনি তখন কথা বলতেছে। আমি বললাম যে ম্যাডাম না একটু কথা বলে বা ফোন দেয় এরকম ফ্রেন্ড আর কি। বলে এগুলো কি ফ্রেন্ডের মেসেজ? এগুলো কি ফ্রেন্ডের মেসেজ? তোমার জন্য কান্না করতেছে, খারাপ লাগতেছে, কষ্ট হইতেছে, তুমি ফোন অন করো, মানে এগুলো কি ফ্রেন্ডের মেসেজ? আমি বললাম যে ম্যাডাম আসলে মেয়েটার সাথে আমি অনেকদিন ধরে কথা বলি, ওর প্রতি আমার একটা ইমোশন জমে গেছে। ম্যাডাম আমাকে বলে মেয়েটার সাথে দেখা হয়েছে? আমি বললাম না ম্যাডাম দেখা হয় নাই। বলে মেয়েটার সাথে দেখা করবা? আমি বললাম ম্যাডাম আমার ইচ্ছা আছে দেখা করার। বলে তাহলে আমাকে নিয়ে যাবা? আমি তখন অবাক হয়ে গেলাম। ম্যাডামকে আমি এক অন্যরকম নজরে দেখতাম, মানে এমন ভালো নজরে দেখতাম যেটা আমি আপনাকে বলে বুঝাতে পারবো না। তো ম্যাডাম এটা বলার পর আমি বললাম যে ম্যাডাম ওর তো বাসায় ঢাকা, তো আমার তো ঢাকায় গিয়ে দেখা করি ওর সাথে। বলে তাহলে ঢাকায় আমাকে নিয়ে যাবো? আমি সহ যাবো, সমস্যা কি? আমি তো ঢাকায় যেতে পারি, আমার তো ঢাকায় রিলেটিভরা আছে, তাদের সাথেও মিট করবো, তোমার সাথে যাবো, নিবা আমাকে? আমি বললাম ম্যাডাম আপনি আমার সাথে ঢাকা যাবেন, আমার কাছে কেমন জেনে মনে হচ্ছে। বলে না,
তুমি ওকে ফোন করো এবং ফোন করে তার কাছ থেকে একটা ডেট ফিক্সড করো, ওই ডেটে আমি তোমার সাথে ঢাকায় যাব, তার সাথে দেখা করব। পরে আমি বললাম যে আচ্ছা ম্যাডাম ঠিক আছে। এই বলে যে খবরদার এটা কিন্তু কাউরেই জানাতে পারবা না, তোমার ক্লাসমেট কাউরেই না, এবং এই বিষয়টা কেউই জানবে না, শুধু তুমি আর আমি, আমাদের দুজনের মাঝে কথাটা সীমাবদ্ধ থাকবে। আমি বললাম আচ্ছা ঠিক আছে ম্যাডাম, এই বিষয়ে আমি কাউকে কিছুই বলবো না, এটা আপনার আমি ছাড়া কেউ জানবেই না। পরিশেষে হলো কি, ওই দিন রাতে আমি ফোনটা অন করে এবার আমি নীলারে কল দিলাম। নীলা আমার কলটা রিসিভ করে এবং রিসিভ করে খুবই আস্তে আস্তে করে কথা বলে। আমি বললাম এত আস্তে কথা বলতেছো কেন? বলে আমার আব্বা আজকে সজাগ হাঁটাহাঁটি করতেছে বারান্দার মধ্যে, আর যে সময় আমার কণ্ঠ শুনে ফেলতে পারে। আমি বললাম তুমি কি আমার সাথে দেখা করবা? বলে হ্যাঁ করবো। আমি যে কবে করবা? বলে তুমি যেদিন বলো। আমি বললাম ঠিক আছে তাহলে 2 দিন পরে। আজকে হচ্ছে শনিবার, তোমার আজকে হচ্ছে বুধবার, বৃহস্পতিবার, শুক্রবারে। ও বলে না শুক্রবার না, তাহলে শনিবারে করো। আমি বললাম আচ্ছা ঠিক আছে তাহলে শনিবারে মিট করবো, শিওর তো? বলে হ্যাঁ শিওর। আমি বললাম কোথায় যাবো? তখন বলো ওই রেস্টুরেন্টে আসো যেখানে আমি তোমাকে আগে আসতে বলছিলাম। আমি বললাম ঠিক আছে। এবং এরপরের দিন ক্লাসে গেলাম, গিয়ে ম্যাডামরে বললাম যে ম্যাডাম এই ঘটনা। ম্যাডাম বলে হ্যাঁ তাহলে আমরা শুক্রবারে রাত্রেবেলায় রওনা দিই, দেন শনিবার আমরা ঢাকায় থাকবো। তো আমি বললাম ম্যাডাম আপনি আমার সাথে যাবেন? বলে হ্যাঁ আমি তোমার সাথে যাবো। ম্যাডামের হাজব্যান্ড কিন্তু বিদেশে থাকে, এবং ম্যাডামের হাজব্যান্ড বিদেশে থাকে, ম্যাডামের একটা ছেলে ছিল, ছেলেটা মারা গেছে। এবং ছেলেটাও মোটামুটি অনেক বড় বয়সে মারা যায়, এবং কীভাবে মারা যায় ওটা আমি জানি না, কিন্তু মারা গেছে। এবং ম্যাডাম একাই থাকে, ফ্যামিলির সাথেই থাকে। পরে আমাকে বললো যে ঠিক আছে যাবে। পরে রাতের বেলায় ম্যাডাম তখন করলো কি, মানে আমাকে বললো যে তুমি এতটা বাজে অমুক জায়গায় চলে আসবা। তো ম্যাডামের ফোন নাম্বার আমি চেয়েছি, ম্যাডাম আমাকে ফোন নাম্বার দেয় না, কিন্তু টাইমলি আমি ওখানে চলে যাই। পরে ম্যাডাম আসে বোরকা পরে, রাতের বাসে। আমি তখন ম্যাডামের সাথে বাসে উঠে যাই, বাসে করে আমি তখন ঢাকায় যাচ্ছি। বাট আমি তখনও বুঝি না যে ম্যাডাম আমার সাথে ঢাকায় পর্যন্ত কেন যাচ্ছে, বা উনি আমার সাথে মানে ঢাকায় কেন যাবে। ওনার তো ঢাকায় কোনো কাজ নাই, বা উনি আমার সাথে আমার গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে ঢাকার মতো একটা জায়গার মধ্যে চলে যাচ্ছে আমার সাথে। আমার কাছে বিষয়গুলো কেমন জানি খুব এলোমেলো মনে হচ্ছে, যে কিছু না কিছু একটা কিন্তু হচ্ছে, কিছু না কিছু একটা কিন্তু এখানে হচ্ছে। আমি তখন পুরোপুরি শিওর থাকি যে কোনো না কোনো একটা কিছু হচ্ছে। তারপর আমি ম্যাডামের সাথে কন্টিনিউয়াসলি করলাম, এবং আমি ঢাকায় গেলাম। এবং ঢাকায় যাওয়ার পরে সকালে ঢাকায় গিয়ে পৌঁছায়, হাত মুখ দিয়ে ফ্রেশ হলাম। ফ্রেশ হওয়ার পরে ম্যাডাম বললো তোমাকে কোথায় যেতে বলছে? আমি বললাম ম্যাডাম 10টা বাজে বলছে। তো 10টার আগ পর্যন্ত ম্যাডাম বলে তাহলে আমরা চললাম একটু অন্যদিকে ঘুরি। ম্যাডাম আমার সাথে ঘুরতেছে, বাট আমার তখনও বিশ্বাস হয় না যে ম্যাডামের সাথে ঘুরতেছি বা ম্যাডাম আমার সাথে কথা বলতেছে। আমার কাছে বারবার মনে হচ্ছে যে না এটা আসলেই মানে আমার মনে আমি স্বপ্ন দেখতেছি, মানে এটা যে আমার লাইফের রিয়েল ঘটনা আমি এটা বিলিভ করতে পারি না। আমার কাছে মনে হচ্ছে যে এটা আমার জীবনে টোটালি একটা ড্রিম, আমি ড্রিম দেখতেছি, এবং ঘুম ভাঙলে আমি এটা আমার ফ্রেন্ডদের সবাইকে বলবো, এবং সবাই এটা শুনে খুব হাসাহাসি করবে। প্রায় 10টা বেজে গেছে। ম্যাডাম আমাকে তখন বললো যে চলো নীলা নাম্বারে কল দাও। তো কল দিয়েছি, ও রিসিভ করে না। ম্যাডাম আমাকে বলো চলো রেস্টুরেন্টে চলো। রেস্টুরেন্টে গিয়ে বসছি, বসার পরে কল দিচ্ছি, মানে কলটা নীলা রিসিভ করে না। এবং রিসিভ যখন নীলা করে না, আমি তখন খুব রাগ হলো যে কী ব্যাপার কল ধরে না কেন। ওরা গালাগালি করতেছে ওইখানে বসে বসে মনে মনে। পরে ম্যাডাম বলে আবার কল দেবে। 2-3বার কল দেওয়ার পরে ম্যাডাম তখন করলো কি, কয়েকটাবার কল দেওয়ার পরে ম্যাডাম তখন তার ফোনটা ব্যাগ থেকে বের করলো, এবং তার ফোনটা ব্যাগ থেকে বের করে আমার সামনেই ম্যাডাম কলটা রিসিভ করছে। রিসিভ করে আমারে বলতেছে সিয়াম আমি তো রেস্টুরেন্টে আছি। আমি তখন মোবাইল ফোনটা হাত থেকে নামাই ফেলি, নামাই ফোনটা পকেটে ঢুকায় জায়গার মধ্যে বসে থাকি, কোনো কথা বলি না। একদম জায়গার মধ্যে স্টপ হয়ে বসে যাই, কোনো কথা বলি না, নিচের দিকে তাকায় আসি। ম্যাডাম তখন আমার পাশে বসে আছে, আমারে বলে সিয়াম ভালো আছো? আমি তখন কোনো কথা বলি না। বলে তুমি বরিশাল শহরের কোন কলেজে না পড়ো? আমি কিছুই বলি না। পরে আমার বলে সিয়াম, এবার আমার তখন হাতটা ধরে, এবং হাতটা ধরলে মনে হয় যেন আমার পুরো শরীর একটা ঝাঁকুনি মেরে ওঠে। আমার বলতেছে যে কি রাগ করছো? আমি বললাম না ম্যাডাম রাগ করি নাই। বলে তাহলে তোমার কয়টা কথা বলি। আমি না তোমার অনেক পছন্দ করি, আমার তোমার অনেক পছন্দ হয়, এবং আমার তোমার অনেক ভালো লাগে, এবং ভিতর থেকে তোমার প্রতি আমার এক ধরনের ভালোবাসা কাজ করে। বাট তুমি আমার বয়স অনেক ছোট বয়সে একটা ছেলে, এবং যার জন্য আমি তোমাকে এটা বলতে পারি নাই। আমি জানি এটা বললে হয়তো তুমি কীভাবে নিবা বা কীভাবে কি বলবা, মানে আমার ভিতর মনে হলো যে না আমি তোমাকে একটা সারপ্রাইজ দিই, বা আমি যদি বলি যে আমি আঁকি ম্যাডাম তাহলে হয়তো তুমি আমার সাথে কথা বলবা না, আমাকে অ্যাভয়েড করবা, এবং এটা হয়তো তুমি ভালোভাবে নিবা না। যার জন্য আমি নীলার আশ্রয়টা নিয়েছিলাম। আসলে নীলা নামের কেউই নাই, আমি তোমার সেই ম্যাডাম, আমি তোমাকে পছন্দ করি। মানে আমি তখন কি বলবো, মানে উনি আমার মায়ের বয়সী হবে হিসাব করতে গেলে।
কিছু বলি না। পরে আমারে বলে, সিয়াম তুমি চুপ করে থেকো না, আমাকে বলো যে কি হয়েছে। তুমি যদি মনে করো বা তুমি যদি এটা ভাবো যে না তুমি আমার সাথে কথা বলবা না কিংবা তুমি আমার পছন্দ করো না, তাহলে প্রমিস যে আমি এখান থেকে একদম ডিরেক্টলি এখন উঠে চলে যাব। আজকের পর থেকে আমি তোমাকে আর কোনো কল দিব না, তোমাকে কোনো বিরক্ত করব না, তোমাকে কোনো টেক্সট করবো না, আমি চলে যাব। আমি স্টিল এখান থেকে উঠে চলে যাব, প্লিজ আমার দিকে তাকাও। আমি তখন বললাম, ম্যাডাম আমি তো তাকাইতে পারতেছি না। বলে, না ম্যাডাম না, নীলা বলে ডাকো। আমি বললাম, আপনার নাম তো নীলা না, আপনার নাম তো আখি। বলে, আপনি না তুমি, নীলা বলে ডাকো। তখন আমি নীলা বলে ডাকছি এবং নীলা বলে ডাক দেওয়ার পরেই ওই রেস্টুরেন্টের মধ্যে আমার সাথে একটা হাগ করে ফেলে। মানে আমার ভিতর যে তখন কী হচ্ছে, কী অনুভূতি হচ্ছে আমি বলে বোঝাতে পারবো না। আমার সাথে বেরোয়ার পরে পুরো ঢাকা শহর আমার নিয়ে চক্কর খাইলো। পুরো ঢাকা শহর এগুলো সন্ধ্যা হয়ে গেছে। পরে আমি বললাম, ম্যাডাম বললেই বলে যে ম্যাডাম না, নীলা, শুধু নীলা, আমি তোমার কাছে স্পেশালি নীলা। তখন আমি বললাম যে তাহলে নীলা চলো আমরা চলে যাই, কারণ এইখানে আমরা কোথায় থাকবো? বলে, থাকার জায়গার অভাব নাকি, আমার বান্ধবীদের ফ্ল্যাট আছে ওখানে থাকবো। আমি বললাম, এটা কি ভালো হবে? বলে, হ্যাঁ ভালো হবে, প্রবলেম নেই। ওর সাথে সারাটা রাত ঘুরে বেড়ালাম। রাত 9টা 9:30 কি 10টার দিকে ওর বান্ধবীর বাসায় গেলাম এবং বান্ধবী বিয়ে হয়েছে, ওনার হাজব্যান্ড আছে, ফ্যামিলি আছে। ওইখানে আমাকে কি পরিচয় দিচ্ছে আমি জানি না, বা আমার সম্বন্ধে কী বলে রাখছে। ওখানে যাওয়ার পরে তারা আমাদের জন্য একটা রুম ঠিক করে রাখে। আমি ওই রুমে আমি ওকে নিয়ে যাই এবং ওকে নিয়ে রুমে যাওয়ার পরে মানে আমি না বুঝতে পারলাম না যে কী হচ্ছে আমার সাথে, মানে কী হচ্ছে আমি বুঝতেও পারি না। মানে আমার কাছে মনে হচ্ছে আমি যেন টোটালি ড্রিম দেখতেছি। সারাটা রাত ওনার সাথে ওখানে ছিলাম। থাকার পরের দিন সকালবেলা আমরা উঠে আবার বরিশালের উদ্দেশ্যে রওনা দিলাম এবং বরিশালের মাঝামাঝি আসলাম। এসে এখানে আরেকটা রিসোর্টে আরেকটা রাত থাকলাম এবং পরের রাতে আমি আবারও ম্যাডামের সাথে মানে টোটালি তখন আমি ঢাকায় মানে আপনার বরিশালে চলে আসি। এবং আসার পরে ম্যাডাম আমাকে বললো যে খবরদার এটা কাউকেই বলা যাবে না। আর আমিও তো জানি এটা কাউকে বলার মতো কথাও না, এটা কাউরে বললে তো আমার নিজেরই জীবনে ঠিক থাকবে না, আমার নিজেরই অস্তিত্ব বিলীন হয়ে যাবে, আমি এটা কীভাবে বলবো? তা আমি বললাম যে না আমি এটা কাউকে বলবো না। এবং এরপর থেকেই এই নীলা ম্যাডামের সাথে মানে আখি ম্যাডামের সাথে আর কি আমার গভীর প্রেম চলতেছে এবং ওনার সাথে আমার সমস্ত রকম সম্পর্কগুলো হচ্ছে। এই করতে করতে আমি ক্লাস 9 থেকে ক্লাস 10-এ উঠি এবং তখন কিন্তু আমি দেখতে শুনতে অনেকটা বড় হয়ে যায়। ক্লাস 10-এ ওঠার পরে তখন কিন্তু আমি মানে একদম গভীর রিলেশনে থাকে। মাঝে মাঝে ওনার বাসায় যাই, ওনার সাথে মাঝে মাঝে থাকে, ওনার বাবা মার চোখ ফাঁকি দিয়ে এবং ওনার সাথে খুব ডিপলি একটা গভীর সম্পর্কে জড়িয়ে পড়ি। এরকম করতে করতে আমি যখন ক্লাস 10-এ পড়ি তখন সে আমাকে বলতেছে যে একদিন রাতের বেলা ওর আমি একসাথে ছিলাম, থাকার পর আমারে বলে যে সিয়াম তোমাকে একটা কথা বলবো। আমি বললাম বলো। তুমি কি রাগ করবা? আমি বললাম না রাগ করবো না, রাগ করার কি আছে। আমি বলে, সিয়াম তোমাকে একটা কথা বলতে চাই, কারণ তোমাকে যেটা বলা খুব জরুরি, হয়তো আগে বলতাম না কিন্তু এখন মনে হয় বলতে হবে। আমি বললাম না প্রবলেম নাই, বলো। আমি তখন তার সাথে পুরো ফ্রি হয়ে গেছে, ক্লোজ হয়ে গেছে। আমি তুমি করেই সম্বোধন করতাম, তোমার সাথে তুমি করেই কথা বলতো। পরে আমার বলতে আসে চাচা সিয়াম আমার নাম্বার একটা কল আসতেছে, আমাকে খুব বিরক্ত করতেছে লাস্ট কয়েকটা দিন ধরে, নাম্বারটা দেখো তো চিনো কিনা। আমি তখন মোবাইলটা ম্যাডাম মানে আখির মোবাইলটা হাতে নিলাম, দেওয়ার পর আমি দেখলাম যে নাম্বারটা আমার আব্বার নাম্বার এবং ম্যানেজিং কমিটির সভাপতি দিয়ে সেভ করা নাম্বারটা আব্বার। আমি তখন বললাম যে আমার আব্বার নাম্বার তোমার ফোনে। আমাকে বলে তোমার আব্বা আমাকে প্রচণ্ড রকমের বিরক্ত করতেছে এবং এত পরিমাণে বিরক্ত করে যেটা আমি তোমাকে বলে বোঝাতে পারবো না। এবং উনি আমাকে এইভাবেও থ্রেট দেয় যদি আমি ওনার সাথে ওই ধরনের সম্পর্ক না করি উনি আমাকে চাকরি থেকে বহিষ্কার করে দিবে, আমাকে স্কুল থেকে বের করে দিবে, উনি আমাকে একটা কলঙ্ক দিবে, স্কুলে আমার নামে একটা কলঙ্ক রটাই দিবে, আমাকে স্কুল থেকে বের করে দিবে। বলে আমার বাবাকে তো আমি ফেরেস্তার মতো একটা মানুষ জানতাম। আমার দৃষ্টিতে মনে হয় গোটা দুনিয়াতে আমার বাবার চেয়েও ভালো কোনো মানুষ হতে পারে না, কিন্তু আমার বাবা এই কাজটা করতেছে। আমাকে বলে হ্যাঁ তোমার বাবাই। আমি তখন বললাম নীলা এটা মানে আখি এটা কীভাবে সম্ভব? বলে আমি জানি না, কিন্তু কি বলবো এখন আমাকে বলো। আমি বললাম না এটা তো জীবনেও হতে পারে না। আমি তখন বললাম কি বিষয়টা আমি আখির কাছ থেকে শোনার পরে আমি বিষয়টা একটু আম্মুরে বললাম যে আম্মা আমার আব্বা কিন্তু এরকম কাজ করতেছে বা এগুলো করতেছে। আমার আম্মা এগুলোতে কোনো মূল্যই দিল না। আমার আম্মা আমার বললো তোর আব্বা কী করে না করে এটা তোর দেখার বিষয় না, তোর কাজ তুই কর। আমি অবাক হয়ে গেলাম যে আমারে বলতেছে তোর কাজ তুই কর, আমি তোর সম্বন্ধে কিছু শুনতে চাই না, তোর আব্বার কথা তোর কাছ থেকে শুনতে চাই না, তোর আব্বা তোর থেকেও ভালো বুঝে। ভাই এরপরে হলো কি আমি যেদিনই নীলার সাথে থাকতাম মানে আখির সাথে থাকতাম আমার আব্বারে ফোন দিত, একজন আমার সামনে ফোনটা রিসিভ করে। আমার আব্বা এত নোংরা কথা বলো ওকে, মানে এত নোংরা কথা বলে ভাই আমার শরীরের রক্তগুলো তখন মনে হয় যেন টকবক করতেছিল। আমি আমার বাবারে পাইলে মানে মেরে ফেলতাম ওই সময়টাতে। এত নোংরা কথা যেটা আমি আপনাকে বলতে পারবো না বা লিখতে পারবো না।
আমার আব্বা এইভাবে বলে যে তুই আমার সাথে এইভাবে আসবি, এটা করবি ওইটা করবি, না করলে তোর আমি টিসি দিয়ে দিব, ওই করবো সেই করবো, মানে বিভিন্ন ধরনের কথাবার্তা বলতে থাকে। পরে আমি তখন বললাম যে আমি কী করবো, আমাকে বলে আমি জানি না। ও বলে আমি বললাম যে আমি জানি না আমি কী করবো। ও বলে আচ্ছা আমি কি একটা কাজ করব? আমি বললাম কী কাজ? বলে এটাকে আমি মানে স্কুলের অন্য লোকদেরকে জানাই দিব। আমি স্কুলের অন্য লোকদেরকে জানাই, আর এরই মাঝে তুমি তোমার বাবার এগেনস্টে গিয়ে স্কুলের সমস্ত পোলাপাইনগুলোকে একসাথ করে তোমার আব্বার সাথে আন্দোলনের নামবা, নেমে তোমার আব্বাকে স্কুল থেকে বহিষ্কার করে দিবা। আমি বললাম যে এটা কি করা যাবে? আমাকে বলে তুমি বললে আমি করবো। আমি বললাম যে না, এটা না করে আমি অন্যভাবে করি, তুমি জানাইও না, আমি আমার মতো করি। বলে ঠিক আছে। এর কিছুদিন পরেই ও আমাকে বলো খবরদার তুমি তো আমার কথা তোমার আব্বাকে বললো না, আমার কথা যদি তোমার আব্বাকে বলে দাও তাহলে কিন্তু আমাদের সম্পর্কটা থাকবে না, আমাদের সম্পর্কটা কিন্তু আরও ডিফিকাল্ট হয়ে যাবে। আর তোমার আব্বা অনেক হার্ড মানুষ এবং ওনার প্ল্যানিং বোঝা বড় কঠিন, উনি যে কোনো সময় যে কোনো খারাপ স্টেপ নিয়ে নিতে পারে, ভেরি বি কেয়ারফুল। আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, এটা কোনো বিষয় নেই, এটা কোনো প্রবলেম না, আমি এটা আমার মতো করে সলভ আউট করতেছি, তুমি অপেক্ষা করো। এরকম করতে করতে কিছুদিন পরে আমি আব্বারে বললাম যে আব্বা তুমি ফোন ইউজ করো না। আব্বা আমার বলি ঠিক কী ধরনের কথা, তুই স্কুলে পড়োস, তুই ফোন ব্যবহার করো, স্যার আমি ফোন ব্যবহার করতে পারবো না? মানে আমি ফোন ব্যবহার করবো না কেন? আমি ফোন ব্যবহার করবো না। আমি তখন আব্বারে বললাম যে আব্বা তুমি ফোন ব্যবহার করতে পারবা না, তুমি ফোন ব্যবহার করবা না। কিন্তু আব্বা আমার কোনো কথাই শোনে না। কোনো কথা না শোনার পরে একদিন হলো কি, আমি মানে এই ঘটনার কিছুদিন পরে আমি তখন একদিন আব্বারে মানে বিকালবেলা আব্বা বসে আছে আমাদের পুকুর কাটলা, ওখানে গেছি। যাওয়ার পর আব্বারে বললাম যে আব্বা তুমি ফোনে বিভিন্ন মেয়েদেরকে ডিস্টার্ব করো। আব্বা বলে কারে ডিস্টার্ব করি? আমি বললাম যে অনেকেই তুমি ডিস্টার্ব করো, তোমার ফোনের ভিতরে অনেকেই নাম্বার আছে, তুমি অনেকেই ডিস্টার্ব করো, এটা তুমি ভালো করো না। এর আগে রাতেও কিন্তু আব্বা প্রচুর পরিমাণে রাখিরে জ্বালাইছে। পরে আব্বার সাথে কিনা আমার তর্ক হলো, এবং তর্ক হওয়ার একটা পর্যায়ে আব্বা তখন আমার গায়ে মানে হাত দিল। এখানে আব্বা আমাকে মারছে। মারার পরে মানে আমার গায়ে কয়েকটা থাপ্পড় দিয়ে দেওয়ার পরে আমি তখন ডিরেক্টলি মানে খুব রেগে গেছি। এরপরের দিনে আমি নীলারে বললাম, মানে আখিরে বললাম যে আখি আমার আব্বা যা বলতেছে কথাগুলো রেকর্ড করো। আমাকে বলে যে না আমি রেকর্ড করতে পারবো না, আমার সমস্যা আছে। আমি বললাম কেন পারবো না? বলেন আমার এই চাকরিটা অনেক শেষ সম্বল, আমার চাকরিটা বাঁচাইতে হবে। মানে দেখলাম যে ওরও আমি রেকর্ড করাইতে পারতেছি না ওরে দিয়া, বা ও নিজের ডিরেক্টলি কোনো কিছু করে না। এবং এইরকমভাবে একদিন আমি আরেকদিন বিকেলবেলা আব্বার সাথে লাগিয়ে গেছি ঘরের মধ্যে। এবং লাগার পরে তখন আমার নিজের মাথা ঠিক ছিল না, আমি কী করছি না করছি। আমি চেয়ার দিয়ে আমার আব্বারে পিটাইছি, চেয়ার দিয়ে দরজা বন্ধ করে আমার আব্বারে পিটাইছি। আব্বার পুরো শরীরে আমি রক্তাক্ত করে ফেলছি। এবং ওই সময় আমার আব্বাকে হসপিটালে ভর্তি করানো হয়। আম্মু জুতো দিয়ে আমাকে বাড়ি থেকে বের করে দেয়। বাড়ি থেকে বের করে দেওয়ার পরে আমি তখন ডিরেক্টলি ঢাকায় চলে যাই। এবং ঢাকায় চলে যাওয়ার পরে আমি আখির আশ্রয়ে তখন যাই। আখি আমাকে ওইখানে রাখে, এবং রাখার কিছুদিন পরে আখি আমাকে বলে যে তুমি আসো, এবার তুমি বরিশালে আসো, এসে তোমার আব্বার এগেনস্টে তুমি করো। এবার আমি আব্বার এগেনস্টে গিয়ে আখি তখন রেকর্ড করে, ওই সময় আখি রেকর্ডও করে, আমাকে আখি পুরোপুরিভাবে হেল্প করে। এবং আব্বু তখন হসপিটালে থাকে, আমি তখন আব্বুর নামে আব্বুর ইয়েতে এগেনস্টে তখন এই এলাকার সব মানুষগুলো ঠিক করে ফেলি। এবং স্কুলের সমস্ত পোলাপাইনগুলোকে আমি তখন রেকর্ডিংগুলো শুনে আখি ম্যাডামের সাথে আব্বু কী করতে চায়, এবং এগুলো শোনানোর পরে আব্বুকে আমি স্কুলের ম্যানেজিং কমিটি থেকে বাদ দিয়ে দিই। বাদ দিয়ে দেওয়ার পর আব্বু আমাকে ওনার তেজ্য পুত্র ঘোষণা করে, যে আমি ওনার তেজ্য পুত্র। আমি যাতে কখনোই ওনার সাথে আর কথা না বলে আব্বুকে ম্যানেজিং কমিটি থেকে বাদ দেওয়া হয়। আমাদের গ্রামের উনি আমার আব্বা যে সম্মান ছিল সেই সম্মান শেষ। এবং ইভেন আব্বা আমাদের গ্রামের সর্দারও ছিল, সেই সর্দারিও চলে যায়। সমস্ত ক্ষেত্রে আমার আব্বু তখন ঘরবন্দি হয়ে যায়, ঘরের বাইরে যেতে পারে না। আমার মাও আমার আব্বাকে একরকম মানুষের সামনে জুতা দিয়ে পিটায়। এই ঘটনাগুলো যখন আমার আম্মুর কানেও পুরোপুরিভাবে আমি দিয়ে দিই, বা আম্মুকে আমি বিষয়গুলো জানাই, তো কিন্তু যে পরিবার থেকে আমি বেরিয়ে যাই, পরিবার থেকে আমাকে বের করে দেয়। এবং টোটালি আমি যাতে তার পরিবারে আসতে না পারি, আমার আব্বা এক কথা আমাকে তেজ্য করে দেয়। তখন আমি বরিশালেই থাকতেছি, বরিশালে ঘুরতেছি, ফিরতেছি, খাইতেছি, ওভাবেই তখন আমি আখিরে বললাম যে আখি চল আমরা বিয়ে করে ফেলি। আমাকে বলতেছে না জানা এই ঘটনার পরে হঠাৎ করে কেমনি বিয়ে করে ফেলি, মানুষ কী বলবে। আমি বললাম যে আমরা গোপনে বিয়ে করি, আমাদের মাঝে তো সব কিছুই হয়েছে, তো বিয়েটা করে ফেলি। ভাই ও আমাকে বিয়ে করতে দিচ্ছে না, বা বিয়ে করার কথাও বলেই না। এবং বিয়ের কথা বললেও আমাকে ইগনোর করতে থাকে, প্রচণ্ড রকমের ইগনোর করে, আমার সাথে বিয়ের কথা বলেই না। বিয়ের কথা বলতে গেলে ও মনে হয় যেন আমাকে কি বলবো আপনাকে, বিয়ের কথা বললে ও আর নাই, সব কথা শুনে সব কথা সব কিছুই ঠিক আছে। কিন্তু যখনই আমি বিয়ের কথা বলি, এবং বিয়ের কথা বললেও তখন রেগে যায়, খেপে যায়, ও বিয়ে করবে না। এবার আমি তো আমার বাপে হারাইলাম, মাও হারাইলাম, শিক্ষা জীবনও হারাইলাম, পড়াশোনাও হারাইলাম, সবই হারাইলাম। এখন আমি ওকে বিয়ে করবো, ওর জন্যই তো আমি সব কিছু করছি, যা করছি যেটাই করছি সবই তো তার জন্য। এখন সে আমাকে বিয়ে করতেও রাজি হয় না। তো বিয়েটা আমাকে কেন করবা না, মোর অপরাধটা কি, কেন বিয়ে করবো না? আমাকে বলে যে আমি বিয়ে করতে চাই না।
আমার বিয়ে করতে ভালো লাগে না, আমার এখনও বিয়ে করার সময় হয়নি, আমার সময় হলে আমি বিয়ে করবো। তাই আমি বললাম তোমার সময়টা কখন হবে, মানে তোমার এক্স্যাক্টলি সময়টা কখন হবে, কোন সময় তুমি আমাকে বিয়ে করবা। আমাকে বলতেছে প্লিজ উল্টাপাল্টা কথা বলে না, তো ভালো লাগে না, আমাকে ইগনোর করতে থাকে এবং একটা বার যখন নিজে আমার নাম্বারটা ব্লক করে দেয়। যখন আমার নাম্বারটা ব্লক করে দেয় ভাই, আমি তখন এই বয়সে মাদক সেবন করতে শুরু করি। মাদক সেবন করি এবং বরিশালের আমাদের ওই জায়গায় এমন কোনো খারাপ নাই যেটা আমি খারাপ কাজ নাই যেটা আমি করি না। চিন্তায় রাহা জানে ডাকাতি থেকে শুরু করে আমি সমস্ত রকমের খারাপ কাজে জড়িয়ে পড়ি। এরকম কাজ করতে 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 প্রায় 2 থেকে 3 বছরের মতো আমি এই ধরনের কাজ করি এবং 2 থেকে 3 বছর আমি একটা মাফিয়া গ্যাং তৈরি করে ফেলি। আমি আমার এলাকাতে আমার আশেপাশে একটা মাফিয়া গ্যাং তৈরি করে ফেলে এবং যে পোলাপাইনগুলো আমার আন্ডারে কাজ করবে ওদেরকে দিয়ে আমি বিভিন্ন ধরনের গরু চুরি করাই, রাস্তায় ডাকাতি করাই, চাঁদা উঠাই, মানে সব ধরনের কাজ আমি করি এবং আমি ওদের হেড থাকি। এরকম করে একদিন আমি প্ল্যানিং করলাম যে আমি আখিরে উঠাই নিয়ে আসবো। তো এরকমভাবে একদিন আমি আমার পোলাপাইন দিয়েই সন্ধ্যার সময় আখি ম্যাডামকে তার বাসা থেকে ডিরেক্টলি উঠে নিয়ে আসি। বাসা থেকে উঠে আনার পরে আমি একটা মানে রুম ভাড়া করি, একটা জায়গা ধার্য করি। ওই জায়গার মধ্যে আমি তখন আখি ম্যাডামকে আইনা বাইদা ফেলি। বাইদা পরে জোর করে তার সাথে আমি শারীরিক সম্পর্ক করি বা জোর করে তার সাথে আমি থাকি। এরকম করতে করতে এবং আমি তারে বলি যে আমার জীবনটা কেন নষ্ট করলা, আমার পড়াশোনার কেন ক্ষতি করলা, আমার পড়াশোনা কেন বন্ধ করাই দিলা, আমার জীবনটা কেন নষ্ট করলা, কী কারণে করলা। ও আমাকে বলে পাপ করলো তোমার বাবা আর সে পাপের মাসল দিলা তুমি। কিন্তু আমি চাই নাই যে তোমার জীবনটা এভাবে নষ্ট হয়ে যাক, আমি চাই নাই তোমার জীবনের এরকমভাবে ক্ষতি হয়ে যাক, তুমি এভাবে পড়াশোনা বন্ধ করে একজন রংবাজ হয়ে যাও, মাস্তান হয়ে যাও, এটা আমি কখনোই চাই নাই। কিন্তু বিশ্বাস করে এটা কীভাবে কী হয়ে গেছে আমি জানি না। আমি বললাম মানি বলে তোমার আব্বা, আমি আমার আব্বার কথা আর বলতে চাই না। ও যা যা বলে যে মূলত আমার সাথে সম্পর্ক করে আমার আব্বার উপরে হিট নেওয়ার জন্য। আমার আব্বা যেগুলো করছে এগুলো আর আমি বলতে চাই না এখানে। আমার আব্বা ওর সাথে যা করছে রীতিমতো আপনি শুনলে আটকে উঠবেন, বলতে চাই না, অনেক বলছে বাবার কথা। পরে জানতে পারি শুধুমাত্র আমার বাবার উপরে প্রতিশোধ নেওয়ার জন্য ও আমার সাথে রিলেশন করে এবং প্রথম দিন যেদিন ও আমার কাছ থেকে মোবাইল নিয়ে যায় অফিস কক্ষে, সেদিনও আমার নাম্বারটা নিয়ে যায় আমার ফোন থেকে এবং সেদিন থেকেও আমাকে টার্গেটে রাখে যে কীভাবে আমার সাথে কথা বলা যায় এবং একটা পর্যায়ে রং নাম্বারে রিলেশন করে, দেখা করে আমার সাথে থাকে এবং সব কিছুর টার্গেটই ছিল একটা যে আমার আব্বাকেও, আমার আব্বার ক্ষমতা নষ্ট করে, আমার আব্বাকে অপমান করে, আব্বাকে ওখান থেকে বের করে দেওয়া, এটাই ছিল ও টার্গেট, যার জন্য আমাকে ব্যবহার করছে। পরে আমি বললাম যাই করছো যেটাই করছো, বাট আমি তো এখন তোমাকে ভালোবাসি, আমার ভালোবাসার তোমাকে পেতে চাই, আমি তোমার সাথে সংসার করতে চাই। ও রাজি হয় না। এরপর অনেক দিন ধরে ওরে আমি ওই রুমের মধ্যে আটকায় রাখতাম, জোর করে সম্পর্ক করতাম। এই করতে করতে একটা পর্যায়ে তখন বাধ্য হয়ে শেষ পর্যন্ত রাজি হয়। ওর এলাকার সবাই জেনে গেছে আমি ওর উঠে নিয়ে গেছি, উঠে নিয়ে বিয়ে করছি, এটা সবাই জানে। তো জানার একটা পর্যায়েও তখন আমার সাথে বিয়ে হয় এবং বিয়ে হবার পরে মানে আমার সাথে বিয়ে হয়, বিয়ে হওয়ার পর আমি এক ঘরেই থাকতেছি, এক বাসায় থাকতেছি। ওই আমাকে অনেকটা ভালোবাসে, আমিও ওর অনেকটা ভালোবাসি, আমাদের মাঝে অনেক মধুর সম্পর্ক হচ্ছে, দুজনের মাঝে অনেক মধুর সম্পর্ক, ভালো লাগা, ভালো থাকা, সব কিছুই ঠিক আছে। এই করতে করতে দীর্ঘ অনেকগুলো দিন কেটে গেল এবং একটা পর্যায়ে তখন প্রেগনেন্ট হয়। ওর পেটে আমার একটা মানে কন্যা সন্তান আসে এবং আমার মেয়েটা হওয়ার কিছুদিন পরে আমার মা তখন পাগলের মতো ছুটে যায়, কার কাছ থেকে খবর আমার মেয়ে হয়েছে। আমার আম্মা পাগলের মতো ছুটে যায়, আমার আম্মা মেয়ে দেখে এবং হচ্ছে আখির সাথে অনেক সুন্দর করে ব্যবহার করে, কথাবার্তা বলে। আমার আম্মা সব কিছুই ভুলে যায়, যেহেতু আমি বিয়ে করে ফেলছি, আমার বউ হয়ে গেছে। এরপর থেকে আর আম্মু এই বিষয় নিয়ে কথা বলে না। অ্যান্ড এইভাবে সময়গুলো কাটতে কাটতে মানে অনেকগুলো দিন এভাবে কেটে যায় এবং আমার মেয়েটাও তখন আস্তে আস্তে বড় হচ্ছে। এমন করতে করতে আম্মু আমারে বলে যে তুই বউ নিয়ে কেন বাড়ির বাইরে থাকবে, আমার ঘর আছে, বাড়ি আছে, সবই তো আছে, তুই বউ নিয়ে বাড়িতে আয়। আমি বললাম আব্বা তো এটা মানবে না, আমি বউ নিয়ে বাড়িতে যাবো, আমার আব্বা তো এটা মানবে না। আব্বার সাথে তো অনেক ফাইটিং হয়েছে, অনেক ঝগড়া হয়েছে, আমি আর আব্বার সাথে নতুন করে কোনো ঝগড়ায় জড়াতে চাই না, আমি বউ নিয়ে যাবো না। আমার মা বলতেছে গেলে কী বলিস, তুই বউ নিয়ে বাড়ি যাবি না, সব কথা বাদ দে, সব কথা বাদ, তুই বউ নিয়ে বাড়ি যাবি, তুই বাড়ি চল। মানে মা আমাকে প্রচুর পরিমাণে প্রেশার দিতে থাকে, বাট আমি যাই না। একটা পর্যায়ে দেখলাম যে না, মাকে আর ম্যানেজ করা যাচ্ছেই না, মাকে আর কোনোভাবেই ম্যানেজ করা যায় না, মা আমাকে জোর করে নিয়েই যাবে। পরে আমি তখন আখিরে বললাম যে এমন ঘটনা। আখি বলো ওই পরিবারে তোমার আব্বু আছে, আমি কিভাবে যাব? আমি বললাম দেখো কীভাবে যাবা সেটা তো কথা নয়, এখন আম্মু যেহেতু বলতেছে তাহলে তো মনে হয় তোমার যাওয়া উচিত। পরে আমাকে বলে তুমি যদি আমার হাজব্যান্ড, তুমি যদি বলো আমি যাবো। কিন্তু আমাকে প্রচুর মানতো ওই সময়টাতে। আমি ওর বয়সে অনেক ছোট ছিলাম, ওর হাঁটুর বয়সে ছিলাম, কিন্তু এরপরেও আমার প্রতিটা কথা ও প্রচুরভাবে মূল্যায়ন করতো, আমার কথার বাইরে কোনো কাজ করতো না। আমি যদি বলতাম যে আখি এটা করো, এটাই করবে, মানে সেফলি আমাকে অনেক টেক কেয়ার এবং অনেক যত্ন, অনেক ভালোবাসতো। আমার মেয়েটার তখন প্রায় 1.5 বছর বয়স এবং 1.5 বছর বয়সে আমি তখন ও দেখতেছে যে আমি যে বরিশালে থাকতেছি, আমি চিন্তাই করতেছি, ডাকাতি করতেছি, খারাপ কাজ করতেছি, কিশোর গ্যাং তৈরি করতেছি,
তো এগুলো তো নিজেও বুঝে যে আমি খারাপ হয়ে যাচ্ছি। ওই জায়গা থেকেও তখন বললো যে চলে যাব। পরেও আমাকে নিয়ে আমার পরিবারের কাছে গেল, আমার আব্বার কাছে গেল, আমার আম্মার কাছে গেল। আমি তখন আমার আব্বা আমার সাথে বরিশালে থাকতেছি, ভালোই থাকতেছি। এভাবে 1 দিন 2 দিন 3 দিন করে সময়গুলো কাটতেছে। অ্যান্ড একটা পর্যায়ে আঁকি তখন আমাকে জানায় যে দেখো তোমার আব্বা কিন্তু আবার আগের মতো শুরু করছে। আমি বললাম মানে কী বলো তুমি? বলে হ্যাঁ এরকম এরকম করতেছে। তা আমি তখন মারে বললাম যে মা দেখেন আব্বা কিন্তু এরকম এরকম আগের মতো আবারও করতেছে, আখিরে বিরক্ত করতেছে বা বিভিন্নভাবে যৌন হয়রানি করতেছে। আমার আম্মা তখন আমার আব্বারে বকা দিল যে না আপনি এগুলো কেন করতেছেন, কী কারণে করতেছেন? এর আগে এরকম ঘটনা ঘটায় আপনার কী হলো? আপনার মান সম্মান সবই গেল। আপনি এখন মানে রাস্তার কী বলে একটা রাস্তার মানুষের দাম আছে, আপনার দাম নাই, আপনার মূল্য নেই, আপনার মর্যাদা নেই, আপনি এগুলো বন্ধ করেন। কেন আপনি এগুলো করেন? দেখা গেলো যে না কোনোভাবে আমার আব্বাকে স্টপ করানো যাচ্ছে না, এবং একটা পর্যায়ে আমি রাগ করে আমার মারে বললাম যে মা আমি আর থাকবোই না। মা আমার বলে থাকবি না তো কী করবে? আমি বললাম যে এরকম করতেছে, এভাবে কি থাকা যায়? এভাবে তো আমার থাকা যায় না। আমার আম্মা তখন আমার আব্বারে আরও বোঝায় এবং একটা পর্যায়ে আমি রাগ করে ওরে নিয়ে আমার নানু বাড়িতে পর্যন্ত চলে আসি। 3 দিন নানু বাড়িতে থাকে আমার মেয়েটারে নিয়ে। 3 দিন পরে আমার মা আমাকে আবারও নিয়ে যায় নানু বাড়ি থেকে নিয়ে যাইতেছে। আমি হলো কি রাতের বেলায় মানে আমার হচ্ছে একটা বন্ধু আর কি, মানে বন্ধু বলতে আমি যে বরিশাল শহরে থাকতাম ওখানে একজন লোক আমার ভালো একটা বন্ধু ছিল, উনি অ্যাডভোকেট ছিল আর কি। উনি হঠাৎ করে বাইক অ্যাক্সিডেন্ট করে রাত্রে 9:30টার দিকে আমার কাছে খবর শুনে বাইক অ্যাক্সিডেন্ট করছে। তো আমি তখন আখিরে বললাম যাই কেউ তো বাইক অ্যাক্সিডেন্ট করছে, আমি ওরা দেখতে যাবো, হসপিটালে ভর্তি, আমি রাত্রে এসে বলবো তুমি দরজা খোলো। ওকে বলে ঠিক আছে। পরে আমি তখন আখিরে ওরা দেখার জন্য চলে গেছি। রাত্র প্রায় আপনার 3:30 কি 4টার দিকে আমার মা আমারে ফোন দিয়ে বলতেছে বাবারে তুই তাড়াতাড়ি বাড়িতে, সর্বনাশ হয়ে গেছে। আমি বললাম সর্বনাশ হয়ে গেছে মানে কী হয়েছে? আমার মা বলতেছে তোর বউ তোর বাবারে দাও দিয়া কোপাইছে। আমি বললাম কী বললা তুমি? মানে আখি বলে হ্যাঁ তোর বউ তোর বাবারে দাও দিয়ে কোপাইছে, তোর বাবার অবস্থা খারাপ, মানুষ ধরাধরি করে হসপিটালে নিয়ে গেছে, মনে হয় বাঁচবে না, তুই তাড়াতাড়ি বাড়িতে আয়। আমি তখন দৌড়ে ওখান থেকে টান নিয়ে কোনো রকমে বাড়িতে আসি। আইসা দেখি যে আমাদের গ্রামের সব মানুষ আমাদের বাড়িতে। আব্বাকে সদর হসপিটালে নিয়ে গেছে। আমি তখন ঘরের মধ্যেই আমি তখন সদর হসপিটালে চলে গেলাম এবং সদর হসপিটালে যাওয়ার পরে ওখান থেকে আমার আব্বাকে বরিশাল সদরে নিল। বরিশাল সদরেও আব্বাকে রাখে নাই, পরে ঢাকাতে নিয়ে গেছে এবং ঢাকাতে নিয়ে যাওয়ার কিছুদিন পরে প্রায় 4 থেকে 5 দিন পরে আব্বা ঢাকাতেই মারা যায়। আব্বা মারা যাওয়াতে খুব কষ্ট পাই যে এটি কি কেন, মানে কী কারণে করলো এটাও। আমার ছোটো ভাই ছোটো বোন মা সবাই আমার কাছে কান্নাকাটি করে আঁকি এটা কেন করলো। আমার মা বলে আমি তো ঘরে ছিলাম, আমাকে তো ডাকতে পারতো, আমাকে কেন ডাকলো না? আমাকে তো একটাবার ডাক দিয়ে বলতে পারতো যে তোর বাবা যদি কিছু করে, আমি তো ছিলাম, আমাকে কেন ডাকলো না? আমিও তখন আমার মায়ের কথা মতো মেনে নিলাম যে আঁকি তো আমার মাকে ডাকতে পারতো। আমি তার উপরে প্রচণ্ড রকমের রাগ করে ওই সময় আব্বার লাশ নিয়ে আমি বরিশালে আসি। বরিশালে এসে আব্বার লাশ দাফন করার আগে আমি থানায় মামলা করে এবং ইমিডিয়েটলি ওই মামলায় আমি আখিরে মার্ডারের আসামি দিয়ে আমার আব্বার লাশ কবরে রাখার আগে আমি আখির হাতে হ্যান্ডকাপ পরাই। আমার ছোট্ট বাচ্চাটারে রেখে আমি আখির হাতে হ্যান্ডকাপ পরাই এবং আমি ওকে জেলে পাঠিয়ে দিই। আমার আব্বার দাফন কাফন হয়। আব্বার দাফন কাফন হয়ে যাওয়ার পরে দীর্ঘদিন ধরে এই মামলা চলতেছিল এবং একটা পর্যায়ে এটা ওর ফাঁসির রায় দেয়, মানে সরকার ফাঁসির রায় দেয়। এবং ফাঁসি রায়ের পরে ওর বাবা মা যারা আছে, মানে আখির বাবা মা আখির রিলেটিভরা তখন আবার আপিল করে এবং আপিলের সুবাদে তখন এটা ফাঁসি থেকে যাবজ্জীবনে চলে যায়। মানে ফাঁসি থেকে পরে যাবজ্জীবন হয়ে এখনও যাবজ্জীবন অবস্থায় আছে জেলে। তা আমার মা তখন আমাকে বললো যে তুই আরেকটা বিয়ে কর। মা আমাকে বিয়ে করার জন্য খুব চেষ্টা করলো এবং আমি বিয়ে করলাম না। মা অনেকভাবে ট্রাই করছে বিয়ে করানোর জন্য। আমার ছোটো ভাই বিয়ে করছে, আমার ছোটো বোনের বিয়ে হয়েছে, পরিবারের মোটামুটি সবাই লাইনে উঠে গেছে, একটা ভালো অবস্থানে চলে গেছে, বাট আমি আর কোনো অবস্থানে যেতে পারলাম না। আখির যাবজ্জীবন জেল হয়ে গেল। আমার মেয়েটা আস্তে আস্তে করে আমার সাথে বড় হচ্ছে এবং 2020 সালে করোনায় আক্রান্ত হয়ে আমার আম্মা মারা যায়। 2020 সালে করোনায় আক্রান্ত হয়ে আমার মা মারা যায়। এখন আমার মেয়েটার বয়স প্রায় 13 থেকে 14 বছরের মতো। আমার মেয়েটা অনেক বড় হয়েছে। তো আমার মেয়েটা এখন সবসময় আমাকে বলে আব্বু আম্মুরে নিয়ে আসো, সবসময় আমাকে বলে আম্মুকে নিয়ে আসো, আব্বু আম্মুকে নিয়ে আসো। আম্মু যা করার করছে তা আমার আম্মু আমাকে তো পেটে ধরছে, আম্মুরে তুমি মাফ করে দাও, আম্মুকে মাফ করে দিয়ে তুমি আম্মুরে নিয়ে আসো। আমি বললাম কীভাবে নিয়ে আসবো? আম্মু তো তোমার দাদাকে মেরে ফেলছে এবং তোমার দাদার এইভাবে মারছে। তো আমার ছোটো ভাই আর আমার যে বোনরা আছে, আমার বোন আর আমার ছোটো ভাই বলে যদি আমি আমার ওয়াইফকে কোনো দিন জেল থেকে ছুটে আনি বা আনার কোনো পরিকল্পনাও মাথায় আনি, আমার ছোটো ভাই আমাকে মেরে ফেলবে। ও বলে আমি আব্বার খুনের প্রতিশোধ দেবো আপনাকে মাইরা। আপনি কোনো সময় আপনার ওয়াইফকে জেল থেকে বের করবেন না, কারণ আপনার ওয়াইফের জন্য আমার আব্বা মারা গেছে। আপনার ওয়াইফ আমার আব্বাকে কোপাইয়া দাও দিয়ে কোপাই মেরে ফেলছে। আপনার ওয়াইফকে আপনি জেল থেকে বের করবেন না।
পরে আমি মানে আমার মেয়েটা আমাকে অলওয়েজ আমার বুকের কাছে এসে কান্নাকাটি করে আমাকে সবসময় বলো, আব্বু আম্মুকে বের করে নিয়ে আসো, আব্বু আম্মুকে বের করে নিয়ে আসো, আম্মুকে আনো। জেলোর মার সাথে দেখা করতে চাই, খুব কান্নাকাটি, কারণ মেয়েটার এখন 12 বছর 13 বছরের কাছাকাছি। তো দেখেন মেয়েটা আমার সাথে এরকম করতেছে। আর এই দিক দিয়ে আমার ভাই আমার বোনকে আমরা ঘর জামাই বিয়ে দিচ্ছি, আমার ভাই বোন বিয়ে হয়েছে, ওদেরও সন্তানাদি আছে। ওরা বলে আমি যদি কোনোভাবে আমার ওয়াইফকে আমি ছুটে আনি তাহলে আমার এই করবে সেই করবে। এখন একই ঘরে একই পরিবারে থাকতেছি, কি করব ভাই বুঝতেছি না। শুইতে গেলে মেয়েটা আমার কানের কাছে এসে বেন 24টা ঘন্টা আমাকে জ্বালায় মারা, আব্বু আম্মুকে নিয়ে আসো, আব্বু আম্মুকে নিয়ে আসো, আম্মু যা করছে, আম্মু অন্যায় করছে, আম্মু অপরাধ করছে, আম্মুরে নিয়ে আসো। আর আমার ভাইয়েরা বলে এইসব কথা মুখে নেন না, এসব বললে আমরা আপনাকে মেরে ফেলবো। আমার ছোটো ভাই বলে আমি নিজের হাতে আপনারা মারবো যদি আপনি এইসব করেন। এখন কি করব না ভাই কিছু বুঝতে পারতেছে না। মেয়েটা কাঁদতে কাঁদতে তার চোখ দুটো শুকিয়ে গেছে, ওর মায়ের জন্য 24টা ঘন্টা কাঁদি। দিক দিয়ে আমার ভাই আর বোন আমাকে এইভাবে বোঝায়। ঠিক নিরুপায় হয়ে আমি আপনার ধারস্থ হলাম। আপনার গল্পের আমি অনেক বড় ফ্রেন্ড, আমি বহু বছর ধরে আমার নিঃসঙ্গ জীবনের সঙ্গী আপনার এই ভিডিওগুলো, আমার নিঃসঙ্গ জীবনের সঙ্গী, আমার রাতের ঘুম। আপনার গল্প না শুনলে আমার চোখে ঘুম আসে না, আপনার গল্প আমি শুনি। তো আমি আপনার কাছে আপনার কাছে একটা অনুরোধ জানাবো যে আপনি মেহেরবানি করে একটা পরামর্শ দিবেন যে আসলে ঠিক এই মুহূর্তে আমার কি করা যায়। আমি কি আমার ওয়াইফকে ছুটিয়ে আনবো নাকি আনবো না, আমার মেয়ের কথা রাখবো না আমার ভাই আর বোনের কথা রাখবো? যদি পারেন আমাকে একটা সঠিক পরামর্শ দিবেন। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। বন্ধুরা সবাইকে অনেক ধন্যবাদ। বরিশালের ভাই সিয়াম হোসেনের জীবনের বাস্তব গল্পটা শুরু থেকে শেষ পর্যন্ত শোনার জন্য। সিয়াম ভাইয়ের একটা কথা ছিল আমার কাছে যে উনি ওনার ওয়াইফ আখি আক্তারকে জেল থেকে আনবে কিনা, বা উনি চেষ্টা করলে হয়তো আনতে পারবে, যেহেতু উনি ছিলেন মামলার মূল বাদী, তিনিই বাদী ছিলেন, এই জন্য হয়তো তিনি চাইলে চেষ্টা করলে হয়তো ছুটি আনতে পারেন। এখন প্রশ্ন হচ্ছে এই সিয়াম যদি আখিকে জেল থেকে বের করে আনে তাহলে তার যে ছোট ভাই আর বোনেরা আছে তাদের কাছ থেকে সে সম্পূর্ণ আলাদা হয়ে যাবে। এখন প্রশ্ন হচ্ছে তাদের কাছ থেকে আলাদা হয়ে গেলে সিয়াম ভাইয়ের কী সমস্যা? সে তো একটা বড় হয়ে গেছে অলরেডি, তার মেয়েরও বয়স 12-13 বছর। তো আমার কাছে কেন জানি মনে হয় যে আখিকে নিয়ে আসা উচিত, কারণ সোবাহান আলী চেয়ারম্যান যে অপরাধ করেছে সে অপরাধের শাস্তি পাইছে, এবং আখি নিতান্ত আইন হাতে তুলে নিয়েছে, সেটা তার অপরাধ। সে অপরাধের শাস্তি কিন্তু সে বিগত বহু বছর ধরে পেয়ে যাচ্ছে। এখন মেয়ের মুখের দিকে তাকিয়ে সিয়ামের উচিত আখিকে নিয়ে আসা এবং তার ভাইদেরকে এবং বোনকে বোঝানো উচিত যে বাবা অপরাধ করছে, সে অপরাধের শাস্তি আখি দিয়েছে। আখির জায়গায় যদি অন্য কোনো মেয়ে হতো তো সেম কাজটাই করতো। আপনি একটা বিষয় চিন্তা করে না, আখি কিন্তু সিয়ামের সোবাহান আলীর হাত থেকে বাঁচার জন্য কম চেষ্টা করে নেই। সোবাহান আলীর হাত থেকে বাঁচার জন্য আখি সিয়ামের সাথে রিলেশন করলো, সিয়ামকে বিয়ে পর্যন্ত করলো, এবং নিজের ইজ্জত বাঁচানোর জন্য সর্বশেষ ভোটে হাতে নিয়ে তাকে কোপাইয়া দিল। তা আমার মতে, আমার দৃষ্টিতে, আমার বুদ্ধিতে মনে হচ্ছে যে সিয়ামের উচিত আখিকে নিয়ে আসা। দেখুন আপনারা যারা গল্প শুনেছেন আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনারা নিজেদের মতো করে একটা মতামত কমেন্ট বক্সে লিখবেন। আপনাদের কমেন্ট বক্সের মাধ্যমে হয়তো সিয়াম ভাই একটা সঠিক সমাধান পাবে, আখি হয়তো একটা মুক্ত জীবন পাবে, অথবা সিয়ামের যে ভাই বোন আছে তারাও একটা সঠিক সমাধানে যেতে পারবে। আপনাদের কমেন্ট অনেক মূল্যবান, আপনাদের কমেন্টের আশায় সিয়াম ভাই আছে, আমিও আছি। দেখবো আপনারা কি লেখেন বা আপনাদের পরামর্শ কি হতে পারে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই শুভকামনা। আজকের মধ্যে এখানে বিদায়, দেখা হবে অন্যদিন অন্য কারো বাস্তব জীবনের গল্প নিয়ে। আল্লাহ হাফেজ এন্ড সালামু আলাইকুম।